আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সাকিব শাহরিয়ার ভাই। আলহামদুলিল্লাহ, সাকিব শাহরিয়ার ভাই এই ইনটেকেই আলহামদুলিল্লাহ কানাডায় আসছেন, স্টাডি পারমিটে আসছেন, আমাদের অন্যতম সফল একজন অ্যাপ্লিকেন্ট। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যখন ভিসা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরবর্তী যে কাজগুলো থাকে এবং ট্রাভেল করার সময় যে জিনিসগুলো গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, সে জিনিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটি করব। আলহামদুলিল্লাহ, ছোট্ট করে একটুখানি ভূমিকা দিয়ে নিই। সাকিব ভাই এটা আমাদের সাথে দ্বিতীয় অ্যাপ্লিকেশন ছিল। প্রথম অ্যাপ্লিকেশন উনি আরেকটা এজেন্সির মাধ্যমে করেছিলেন, বিখ্যাত এজেন্সি বাংলাদেশের। কেমন সেটা দিয়ে করার কারণে রিফিউজ আসছিল। পরে যখন উনি আমার কাছে আসেন তখন আমি বলেছিলাম যে আপনার প্রোফাইলটা ভালো এবং ক্যানাডা আসলে আপনার মতনই মানুষ আসলে খুঁজতেছে, এবং আমরা মোটামুটি কনফার্ম ছিলাম যে ইনশাআল্লাহ ওনার একটা পজিটিভ রেজাল্টই আসবে, এবং আল্লাহর রহমতে তাই আসছে। আজকে আসলে সেই বিষয়টা নিয়ে কথা বলবো না, আজকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আফটার গেটিং দ্য পাসপোর্ট, পাসপোর্ট যখন হয়ে যাবে, তারপর যখন এই যে ট্রাভেলের যে ব্যাপারটা, হ্যাঁ, ট্রাভেল করার যে ব্যাপারটা, বাচ্চারা যে ট্রাভেল করবে, আপনারা যে সবাই ট্রাভেল করবেন, অন্যান্যরা যে ট্রাভেল করবেন, সেই ট্রাভেল করার ব্যাপারটা আসলে কিভাবে হবে। কারণ কারণ এই যে সাকিব ভাই আসার আগে রাত দিন আমাকে ফোন দিত, ভাইয়া এটা, ভাইয়া ওইটা, ভাইয়া এটা কি করো, এবং এইটা ছিল স্বাভাবিক একটা ফোন কল। কারণ হচ্ছে উনি প্রথমবারের মতন আসছিলেন এবং উনি আসলে বুঝতে পারছিলেন না কখন কি করবেন না করবেন। সো সেই উদ্দেশ্যকে রেখেই সাকিব ভাইকে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা করা, যাতে করে ভবিষ্যতে সামনের দিকে যারা আসবেন তারা যেন একটা একটা গাইডলাইন পান, একটা একটা যেন কথা পান যে ওকে ফাইন, এই এই জিনিসগুলো ফলো করলে আমাদের জন্য ভালো হবে। এর আগে সাকিব ভাইকে একটু পরিচয় দিতে বলবো, এবং কানাডার কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়তে আসছেন এবং মানে কতটুকু কি অবস্থা সেটা যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ। হ্যালো। ইয়েস, শোনা যাচ্ছে। ইন্টারনেট আহ, কানেকশনটা একটু আনস্টেবল, আমাকে একটু রিচার্জ। সাকিব ভাই, এই যে একটা স্টুডেন্ট যখন ভিসা হয়ে যায়, আলহামদুলিল্লাহ যখন ফাইনালি পাসপোর্টে চলে আসে, টিকিট করা একটা বড় ব্যাপার থাকে। বাংলাদেশ থেকে আপনি এই জার্নিটা বলা শুরু করেন, আপনি যখন বাংলাদেশের এয়ারপোর্টে আসেন তখন থেকে বলা শুরু করেন কাইন্ডলি। ওকে ভাইয়া। তো প্রথমত মানে আমার ফ্লাইটের টাইম ছিল সন্ধ্যা 7:30। এটা হচ্ছে এমিরেটসে। তো আমি আমার যখন সবাইকে পরিচিত সবাইকে যখন জিজ্ঞেস করি যে অ্যাটলিস্ট কয় ঘন্টা আগে এয়ারপোর্টে থাকা উচিত, তো সবাই 3, 3.5, 4 ঘন্টা এটা বুঝে ফর সেফটি আর কি। তো আমার সাড়ে 7টার ফ্লাইটের জন্য আমি অ্যারাউন্ড পৌনে 3টার দিকে আমি এয়ারপোর্টে পৌঁছাই, এবং সব কাজ কর্ম শেষ করে আমি অ্যারাউন্ড 4টার দিকে, 4টা কি 4টা 10-এ আমি হচ্ছে ভিতরে ঢুকি। তো হ্যাঁ, প্রথমে আমি এয়ারপোর্টে যে স্ট্রাগলটা দেখতে পাই সেটা হচ্ছে যে ল্যাগেজ। যেমন আমার ছিল 23 কেজি দুটো ল্যাগেজ, আর একটা ক্যারি ব্যাগ ছিল, আর একটা হ্যান্ড ব্যাগ ছিল। তো প্রথমত হচ্ছে যে আমাদেরকে নিজে নিজে সমস্ত লাগেজ ওই কাউন্টারে দেওয়া লাগে। এটা একটা খুবই মানে একটা হ্যাসেলের একটা ম্যাটার, এখানে কেউ হেল্প করবে না। তো এটার জন্য আসলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর আমরা সবাই জানি যে এয়ারপোর্টে একটা ট্রলি ঠেলা পার্টি নামে একটা পার্টি আছে, যারা হইতেছে এই কাজে চেক ইন পর্যন্ত ওরা হেল্প করে দিবে, কিন্তু এটার বিনিময়ে ওরা একটা ভালো অ্যামাউন্টের চার্জ দিবে আর কি। সো এটা একটা স্ক্যাম। তো ওটা অ্যাভয়েড করার জন্য তো আমি তার মানে মোটামুটি। আমাদের প্রথম কথা হচ্ছে যে অনেক সময় দেখি সফট একটা কর্নার থাকে যে আল্লাহ দেশ ছেড়ে চলে যাচ্ছে, আচ্ছা যা কষ্ট করবে কিনে, এটা স্ক্যাম টাইপের ব্যাপার স্যাপার। সো উই জি গাইস ভাই, এটা অ্যাকচুয়ালি খেয়াল স্ক্যাম। করেন। আর ওরা মনে করেন আপনি ওদেরকে হায়ার করলেন, এবং ওরা লাস্টে এমন একটা অ্যামাউন্ট চেয়ে বসবে যে এটা হয়তো বা ওই অ্যামাউন্টের ক্যাশ টাকা আপনার কাছে ওই মোমেন্টে নাই। তখন একটা মানে এম্বারাসিং একটা ম্যাটার হওয়ার পসিবিলিটি আছে। সো আমি ওদের ওই কোনো ধরনের সার্ভিস নিইনি। তো কষ্ট হয়েছে, বাট আমি নিজের কাজ সবগুলো নিজে করার ট্রাই করছি। তো প্রথমে যখন এয়ারপোর্টে ঢুকলাম, আমাকে হচ্ছে সব লাগেজ গুলা ওরা আগে স্ক্যান করলো। স্ক্যান করার পর লাগেজটা আবার মানে নিজে দিয়ে আবার লেজ গুলো আবার নিজে টেনে টেনে আবার ট্রলিতে রাখতে হয়। এটা খুবই একটা পেইনফুল প্রসেস। এরপরে হচ্ছে আমার যে ফ্লাইট নাম্বার আছে, যেমন আমার হচ্ছে এমিরেটস। সো আমি হচ্ছে ইনফরমেশন সেন্টারে যে আস্ক করছি যে আমার ফ্লাইট নাম্বার হচ্ছে কত, আর আমি এমিরেটস থেকে আমাকে আমার কোথায় যাওয়া উচিত। ওরা আমাকে আমার চেক ইন কাউন্টার পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা। বাট ভাই, চেক ইনে খুব একটা সমস্যা হয় নাই, বাট ওইখানে আমার 40 মিনিটস টাইম চলে গেছে। অনেক মানুষ ছিল, কারণ আমার ফ্লাইটটা ফার্স্টে যেহেতু দুবাই ল্যান্ড করবে। সো এখানে বিভিন্ন ধরনের মানুষ আসছে, যেমন হজ উমরা যাত্রীরা ছিল। তারপর হচ্ছে এবং যারা বিভিন্ন এই ফ্লাইট ব্যবহার করে অন্য কানেক্টিং ফ্লাইটে জয়েন করবে ওরা ছিল। সো
আমার ফ্লাইট একদম ফুল, মানে ফুল বলতে একটা সিটও ফাঁকা ছিল না, এমন একটা অবস্থা। সো চেক ইনে আমার অনেক বেশি সময় চলে গেছে। আমি চেক ইনে লাইনে দাঁড়াইছি 4:30 বাজে, আমার বের হইতে হইতে 5:15 বাজছে চেক ইন শেষ করতে করতে। হিউজ। এরপরে এরপরে হচ্ছে আমি ইমিগ্রেশনে ঢুকি, এবং ইমিগ্রেশন অফিসার আমাকে কোনো প্রশ্ন করে, জাস্ট আমাকে বলছে যে আমার ডেস্টিনেশন কোথায়, আমি কেন দুবাইয়ের ফ্লাইটটা ধরতেছি, জাস্ট এই কোশ্চেনটা করছিল। বলছে আমি আমার তো আমার লাস্ট ডেস্টিনেশন টরন্টো, কিন্তু হচ্ছে আমি তো ডিরেক্ট ফ্লাইট পাইনি, সো আমি কানেক্টিং ফ্লাইট হিসেবে আমি আগে দুবাই ল্যান্ড করবো, দেন দুবাই থেকে আমি টরন্টো যাব অন্য একটা এয়ারলাইন্স হিসেবে। তো সে আমাকে আমার ছবিটা তুলে, তো আমাকে দিয়ে আমার পাসপোর্টে সিল দিয়ে ও আমাকে বলছে যে ঠিক আছে, ইউ আর গুড টু গো। হুম। এরপরে হচ্ছে এটা আমাদেরকে হচ্ছে বাংলাদেশের হ্যাঁ, ইমিগ্রেশন। তখন আমি বাংলাদেশে। রাইট। তো এরপরে যখন ইমিগ্রেশন শেষ করে যখন আমি লঞ্চে যে বসি, তার ঠিক 10 মিনিট পরে এমিরেটস এর থেকে একজন এমপ্লয়ি এসে আমাদেরকে বলতেছে যে লাইক ফ্লাইট EK 587, আপনারা সবাই 9 নাম্বার গেটের দিকে চলে যাবেন। তো এরপরে আমরা 9 নাম্বার গেটের দিকে আসি। বাট ভাইয়া এখানে একটা কথা আছে, আমরা যখন ফাইনাল চেক ইন এর দিকে যাব, যখন হচ্ছে তার আগে হইতেছে আমি যেটা করি না সেটা হচ্ছে ওয়াশরুম। হুম। ওয়াশরুমটা আমি ব্যবহার করিনি। সো একবার যদি সব চেক হয়ে যাওয়ার পরে লাইক বোর্ডিং এর জন্য ওয়েট করতে হয়, ওখানে কোনো ওয়াশরুম নাই। সো আমি সবাইকে রেকমেন্ড করবো লিস্ট ফাইনাল চেকিং এর মানে মানে বোর্ডিং এর আগে যে স্ক্যানটা হয় ওটার আগে লিস্ট ওয়াশরুম ইউজ করে নিতে, বিকজ আগামী 5-7 ঘন্টা ওয়াশরুম ইউজ করা যাবে না, এটা খুবই পেইনফুল। হুম। এখানে এখানে জাস্ট আমি আরেকটু অ্যাড করে দিই, যেটা খুব জরুরি, সেটা হচ্ছে যখন চেকিং হয়ে গেল, ফাইনাল যখন চেকিং হয়ে গেল, যখন আপনারা সবাই ওয়েট করতেছেন এবং আপনাদের ওয়েটিং এরিয়া থেকে আপনারা বিমানটা দেখতেও পারবেন, জি এই মুহূর্তে যদি সিচুয়েশন এমন হয় যে আপনাকে আসলে মানে যেতেই হবে ওয়াশরুম, তখন যেটা করণীয় বা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বোর্ডিং পাস যেটা আছে ওখান থেকে যখন বের হয়ে আসবেন, উল্টা দিকে যখন আসবেন, তখন বোর্ডিং পাসটা জমা দিয়ে তারপরে পাশে এইদিকেই ওয়াশরুম থাকবে, কাছাকাছি ওয়াশরুম থাকবে, ওয়াশরুম সেরে আবার ঢুকতে হবে ওই লাইন দিয়ে ঢুকে জি গিয়ে ভাইয়া, ওখানে সম্ভবত ঝামেলাটা আপনার আবার হলো, করতে হয়। রাইট, এই ঝামেলা, এটাই ঝামেলাটা হইলো বের হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু ঢুকতে হইলে আবার কেটস গুলো, আবার বেল্ট দাও, এই করো সে করে, জি এখানে জি ফেল হয়েছে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা সাকিব ভাই বলছিল, যে অনেক সময় হয় কি, বাংলাদেশ ইমিগ্রেশন হয়েছে, তাড়াতাড়ি গিয়ে বিমানের কাছে যাও, বিমানের কাছে যাও, হ্যাঁ, এইটা না করে ভাই, ইমিগ্রেশন যেহেতু হয়ে গেছে, আপনি যদি আপনার গেট নাম্বারটা জানেন, আপনি এবার রিল্যাক্স মোডে খাওয়া দাওয়া কিছু করেন, ওয়াশরুম যাওয়া লাগলে ওয়াশরুম যান, ধীরে সুস্থে গিয়ে, কারণ আপনার সিট কেউ খেয়ে নিতে পারবে না, রাইট? আর আপনাকে ছাড়া বিমান যাবেও না। আর আপনার যে জি জি হাতে যে লাগেজ আছে, এটা ছাড়াও বিমান যাইতে পারবে না। সো রিল্যাক্স মোডে যাওয়া উচিত, এই জায়গায় যেন আমরা কেউ তাড়াহুড়া না করে। ইয়াস, হ্যাঁ। তারপরে জি ভাইয়া। ও আরেকটা জিনিস যেটা হইতেছে, আর লাগেজে কোন কোন জিনিস নেওয়া উচিত, আপনি ওই জায়গাটা যদি বলতেন, বা তার আগে একটু আপনি বলে দেন, আপনি এখানকার কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে আসছেন বলে, যদিও বা আমি জানি, বাট আপনার মুখ থেকে সবাই শুনলে ভালো লাগবে। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সাকিব শাহরিয়ার। আমি লরেন্সিয়ান ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর 2024 ইনটেকে কম্পিউটেশনাল সায়েন্সে মাস্টার্স করতে আসছি। তো রাইট। তো আমার ফুল প্রসেস, সেকেন্ড টাইমে ফুল প্রসেস তো আপনারা জানেনই, ভাইয়া শুরু থেকে বলছে, ভাইয়া করে দিয়েছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো রাইট। তারপরে হচ্ছে যে আমার ভিসা, মানে আমি পাসপোর্ট রিকোয়েস্ট পাই হচ্ছে আমার ক্লাস শুরুর জাস্ট 10 দিন আগে। So এটা আমার জন্য খুবই খুবই হ্যাসেল ছিল। লাইক আমার অ্যাকচুয়ালি আমার ফার্স্ট 2 or 3 ডেজ আমার মাথা কাজ করে না, আমি কি করব, কি করা উচিত। তো তখন আমার প্রথম যে কাজটা ছিল অ্যাজ সুন অ্যাজ পসিবল টিকিট কাটা। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভাইয়া যদি শুরু থেকে একদম সবকিছু একটা ভালো একটা গাইডলাইন না দিত, তাহলে আমার জন্য আরো মানে ডিফিকাল্ট হয়ে যেত আসলে কানাডা রাইট। ল্যান্ড করা। রাইট। এবং আমি তো সাকিবের সাথে একটু একমত হবে, এবং আমি আসলে সাকিব ভাইকে ধন্যবাদ জানাবো যে এটা অ্যাকনলেজ করার জন্য যে আমরা হেল্পটা করেছি, বাট এইটা আসলে অনেক দিন ধরে এই ফিল্ডে থাকার কারণে এটা বাই প্রসেস আমি জানি যে পাসপোর্ট এসে পড়ছে, দ্য ভেরি নেক্সট টাস্ক ফর দ্য স্টুডেন্ট ইজ টু গেট দ্য টিকেট অ্যাট এনি কস্ট, আদারওয়াইজ আপনি তো জানেন যে টিকিটের দাম যেভাবে লাফায় লাফায় বেড়ে যায় আসলে অনেক সময়, খুবই মুশকিল, খুবই মুশকিল। হ্যাঁ। তারপরে ব্যাগে কি কি নিব আমরা, বাংলাদেশ থেকে আসার সময়, আপনি তো অলরেডি কানাডায় এসে প্রায় 1 সপ্তাহ মতন থাকা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এইটা একটু আলহামদুলিল্লাহ জরুরি ভাইয়া। বিষয়, সাকিব ভাই, যে বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে আপনার এটা বলা খুবই জরুরি, যে ব্যাগে কি আনবে তারা। আচ্ছা ভাইয়া, প্রথমত হচ্ছে ব্যাগে আমরা আনতে পারি হচ্ছে যেরকম সবাই যেগুলো নেয়, জামা কাপড় আমরা যত ইচ্ছা তত আনতে পারবো। বাট লিকুইড হিসেবে ক্যারি করা যাবে না হচ্ছে যেমন শেভিং ক্রিম, যেগুলো হচ্ছে দাহ্য পদার্থ, যেগুলো এক্সপ্লোর হওয়ার পসিবিলিটিস আছে। আমি খেয়াল করছি আপনার ফাইনাল অনবোর্ড চেকিং এর সময় যাদের কাছে শেভিং ক্রিম টাইপের বা
হচ্ছে এয়ার ফ্রেশনার টাইপের স্টিলের কোটে যেগুলো থাকে, অ্যালুমিনিয়ামের কোটে, ওগুলা যদি ওরা লাগেজে পায়, ওরা লাগেজ খোলায় ওটা ফালায় দেয়। ওইটা একটা খুবই বিচ্ছিরি বাজে প্রসেস, কারণ সবার সামনে আপনার লাগেজটা খোলাবে, এটা আপনার কাছে ভালো লাগবে। এবং কারণ অবশ্যই ওই মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যাবে, এভরিথিং। এলোমেলো হয়ে যাবে, জি আপনার, হ্যাঁ, জি। আর তখন আপনি একটু পরে আপনার ফ্লাইট, আপনি সব কখন গুছাবেন কখন কি করবেন, এটা একটা ম্যাসাকার একটা প্রসেস। ট্রু। তো এটা প্রথমত হচ্ছে কোন ধরনের লাগেজেই, সেটা হচ্ছে ক্যারি হোক বা সেটা চেক ইন হোক, কোনোটার মধ্যেই হচ্ছে শেভিং ক্রিম বা হচ্ছে আফটার শেভ এগুলা না ক্যারি করাই বেটার আমার মতে। ট্রু। তো আমি অ্যাকচুয়ালি, আমি পার্সোনালি একটু পারফিউম বেশি পছন্দ করি, তো আমি ভাইয়াকে এটা আস্ক করছিলাম যে ভাইয়া আমার তো হিউজ একটা পারফিউম কালেকশন আছে, আমি সাথে কতটুকু নিতে পারবো। তো ভাইয়া বেসিক্যালি আমাকে বললো যে এটা যতটা কম নেওয়া যায় আর কি, কারণ ইটস পসিবল যদি ওদের কোনো জায়গায় সন্দেহ হয়, তাহলে ওরা আমাকে আমার লাগেজ, সেটা আমার চেকিং লাগেজ হোক বা হচ্ছে আমার ক্যারি হোক, ওরা এটা খুলে ওরা এটা চেক করতে পারে। ট্রু। ইউজুয়ালি নিয়ম যেটা হচ্ছে আমরা ক্যারিতে 100 ml লিকুইড ক্যারি করতে পারবো। তো আমি আমার ক্যারি ব্যাগে কোনো ধরনের অ্যালকোহলিক কোনো লিকুইড, লাইক হচ্ছে পারফিউম, এয়ার ফ্রেশনার বা আপনার সেগুলো আমি কিছুই ক্যারি করিনি। জাস্ট 5 মিলিলিটারের একটা মিনি পারফিউম ক্যারি করছি, এটা যদি যদি আমার লাগে আর ইন ইন ফিউচার। এটা একটা। আর ইয়াতে লাগেজে, চেক ইন লাগেজে আমি কোনো ধারালো জিনিস ক্যারি করিনি। অনেকে আছে যে ওই যে কাঁটা বটি, চামচ নিল, চাকু, তারপর সবকিছু। জি হুম। ভাই কিচেন নাইফ নিল, এগুলা অ্যাকচুয়ালি অনেকে দেখা গেছে অনেকে এগুলা নিয়ে আসতে পারছে, কিন্তু এটা তো লাগবে আপনাকে যদি ধরে এটার জন্য, তাহলে তো এটা একটা এম্বারেসিং ম্যাটার। সো এগুলো আমি আনিনি। আমি থালা বাসন এভরিথিং আমি সব প্লাস্টিকের ক্যারি করছি। তো আলহামদুলিল্লাহ, আমি যে বাসাটায় উঠছি সেখানে আমার রুমমেটরা আগে থেকেই আপনার হচ্ছে যে কিচেনের ওই যে হাঁড়ি পাতিল ওগুলা কিনে রাখছিল। So আমার কোনো হাঁড়ি পাতিল ক্যারি করতে হয়নি, ওই দিক থেকে আমি বেঁচে গেছি। গ্রেট। তো আলহামদুলিল্লাহ। আমি সব সময় সতর্ক ছিলাম যাতে কোনো মেটালের কোনো কিছু যাতে এখানে না আসে। আমি রেজার যেটা ক্যারি করছি, রেজার গুলা হচ্ছে আমি রেজারের কিছু ইয়ে পাওয়া যায়, কভার পাওয়া যায়, সো আমি রেজার গুলো একদম কভারে করে প্যাকেট করে তারপর আনছি। এবং নেল, যদি বলেন যে মেটালের এক্স্যাক্টলি কি ক্যারি করছে, জাস্ট নেল কাটার আর কিছু, রাইট। অনলি নেল কাটা, তা উইদাউট নাইফ, রাইট। ওকে। যতটুকু চলো, ভেরি থাকা ওয়েল। যায় আর কি। আচ্ছা, সো এগুলোতে ব্যাগে মোটামুটি আনলাম, একটা ধারণা চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং আমি একটা চেক লিস্টও দিয়ে দিয়েছিলাম, রাইট, কি কি আনতে হবে না জি আনতে ভাইয়া। হবে, প্রিন্ট আউট অপশন করে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস এখন যেটা গুরুত্বপূর্ণ, সো ফ্লাই করে আসলাম, এখন যখন কানেক্টিং ফ্লাইটে যখন আপনি ওয়েট করছিলেন, তখন সেই কানেক্টিং ফ্লাইটে কি ওইখানে কি আবার ইমিগ্রেশনের কোনো ঝামেলা হয়, নাকি জাস্ট এক প্লেন থেকে আরেক প্লেনে ওঠার মতন একটা অবস্থা? না ভাইয়া, আছে ইমিগ্রেশনের মতো ঝামেলা বলতে, হ্যাঁ, অনবোর্ডিং একটা স্ট্রিক্ট চেকিং আছে। আমি একটা জিনিস ফেস করছি, আমি জানি না এটা প্রবাবলি যারা সাউথ ইস্ট এশিয়ান আছে ওদের সবাইকে কেন জানি ওই দিন ই করছে, আমি আসতেছি ওই ব্যাপারে। যখন আল্লাহর রহমতে আমার ফ্লাইট 7:30, এটা অন টাইমে ছিল। আমি বাংলাদেশ সময় রাত 12:30টায় দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে ওইখান থেকে আমি আমি যখন বের হই, তখন আমি আমার ফার্স্ট যে কাজটা ছিল আমার নেক্সট ফ্লাইটটা কত নাম্বার গেটে, ইয়েস। কোথায় আমাকে যেতে হবে, সেটা আমার বোর্ড থেকে চেক করা। এটা আচ্ছা। অনেকেই করে না, আচ্ছা, এটা মিস এই করলে জায়গায় একটা ডেলি এই হয়। জায়গায় একটু থামাবো। তার মানে জি আপনি ইনফরমেশন দিলে যে ভাইয়া আমি কানেক্টিং ফ্লাইট, তার মানে আমি আমার যে কানেক্টিং, আমি যে দেশে নামলাম, ওই দেশে আমি বিমান থেকে আমি নেমে গেলাম, বিমান থেকে আমি জি নেমে গেলাম, বিমান থেকে নেমেই আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার পরবর্তী ফ্লাইট, যেটা আমি আগে থেকে জানি, জি সেই ফ্লাইটটা কোন গেইটে আছে এটা বোর্ড থেকে দেখতে হবে আমাকে, রাইট? জি ভাইয়া। জি আচ্ছা, এবং এই বোর্ডটা মানে বাংলাদেশ এখন আছে কিনা আমি জানি না, কিন্তু সব দেশে বড় বড় সাইজের বোর্ড হবে, রাইট? জি ভাইয়া, অনেকগুলো আছে, অনেক, যেখানেই তাকাবেন সেখানেই দেখা যাবে। রাইট, এই বোর্ডে কি পুরো বিমানের নাম লেখা থাকবে, বাংলাদেশ বিমান এরকম করে লেখা থাকবে, না কিভাবে না দেখাবে? ভাইয়া, এইভাবে লেখা থাকবে না, এটা জাস্ট আপনার ফ্লাইট নাম্বার লেখা থাকবে। যেমন আমার ফ্লাইট নাম্বার ছিল AC0057, এভাবে রাইট। লেখা থাকবে। এই ফ্লাইট নাম্বার কোথায় পাবো আমি? ভাই এই ফ্লাইট নাম্বার পাবেন ওই ওই বোর্ডে, একটু পর পর ওই বোর্ডটা আপডেট হতে থাকে, জাস্ট এখানে 2-3 মিনিট আমার সময় কাছে ব্যয় করতে ফ্লাইট হবে। নাম্বার আমি কিভাবে পাবো? আমার টিকিটে আমার টিকিট, অথবা বোর্ডিং পাসে? ইয়েস, বোর্ডিং পাস রাইট। অথবা টিকিট, ওই দুটোর মধ্যে দেওয়া থাকবে, ওটা দেখে জাস্ট মিলাই নিতে হবে। তো আচ্ছা। আমার সেই হিসেবে গেট ছিল C9। হুম। তো প্রথমত প্লেন থেকে মানে দুবাই এয়ারপোর্ট আমি যখন ল্যান্ড করি, প্রথমত এখান দিয়ে প্লেন থেকে নামার পরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যারা কানেক্টিং ফ্লাইটসে যাবে, আরেকটা হচ্ছে যারা দুবাইতে অ্যারাইভেল হবে। তো রাইট। এখানে যদি কেউ ভুল করে অ্যারাইভালে যায়, তখন তাকে ইমিগ্রেশন প্রসেস পার করতে হয়। সো যেহেতু আমার কাছে দুবাই ট্রানজিট ভিসা নেই, সো আমি ওখানে যাবো না, আমি চলে গেছি আমার কানেক্টিং ফ্লাইটসে। তার মানে এখানে আবার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পৃথিবীর সকল বিমানবন্দরে দুইটা জিনিস: বিমান থেকে নামছি,
হয় কানেক্টিং এ যাবা নাহলে অ্যারাইভেলে যাবা। অ্যারাইভেলে যাবো। তো আমরা জি ভাই। যখনই আমরা আমরা যারা টরন্টোতে আসবো বা যারা যারা কানাডায় আসবো, এর আগে যত বিমানবন্দরে আমরা নামবো সবগুলো আমরা কানেক্টিং এর রাস্তা ধরবো। জি ভাই, প্রায় অবশ্যই। একদম শুধুমাত্র যখন কানাডায় নামবো তখন তখন অ্যারাইভেলে অ্যারাইভেলের যাবো। রাস্তায় যাব। আচ্ছা। জি। হুম। জি ভাইয়া, তো এরপরে হচ্ছে আমি যখন অ্যারাইভালে বলতেছি, আমি যখন কানেক্টিং এ যাই, তখন আমাকে C9 দেখা ইয়া শুরু করে। তো আমি গুগল ম্যাপে আমি চেক করছিলাম যে C9 এখান থেকে কত দূর। ও অলমোস্ট 2 কিলোমিটার দেখাইতেছিল। আমার রাইট। কারেন্ট লোকেশন থেকে 2 কিলোমিটার দূরে হইতে হবে। তো আমি বুঝতে পারলাম যে এটা তো অনেক লং, আর আমার কাছে আমার ট্রানজিট ছিল 3.5 ঘন্টা। আমার হাতে তখন 3 ঘন্টার মতো সময় আছে। তো আমি দুবাই এয়ারপোর্টটা আস্তে আস্তে ভালো মতো এক্সপ্লোর করা স্টার্ট করছি, যদিও পুরোটা করতে পারিনি। মানে অনেক বিশাল এয়ারপোর্ট, তো অনেক সময় লেগে যাবে। বিশাল তো এয়ারপোর্ট, রাইট। করতে করতে ভাইয়া হইতেছে একটা সময় হইতেছে আমার প্রচন্ড ক্ষুধা পায়। এইখানে একটা মজার কাহিনী আছে। দুবাই এয়ারপোর্টে মানে যদি এয়ারপোর্টে কারো কিছু খাইতে হয়, তাহলে ইটস বেটার যে আপনি বাংলাদেশ থেকে ইদার একটা ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ডে কিছু ডলার এন্ডোর্স করে নিয়ে আসেন, অথবা আপনি আপনার ক্রেডিট কার্ডটা ডিরেক্টলি সাথে নিয়ে আসেন। ট্রু। তো আমি গত বছর ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করি, তখন তার আগে হচ্ছে নিজে পেমেন্ট নিজে করব এটা চিন্তা করে একটা প্রাইভেট ব্যাংক থেকে আমি একটা ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড করাইছিলাম, আচ্ছা। যেটা রিকোয়ারমেন্ট জাস্ট আমার পাসপোর্ট ছিল, হুম হুম। আর কিছুই না। ওইটার মধ্যে আপনার আসার আগে আমি জাস্ট $60 or $70 জাস্ট রিচার্জ করে ওইটা দিয়ে চলে আসছি। হুম। পরে আমি যখন এয়ারপোর্টে আসি, আমার প্রচন্ড ক্ষুধা পাইছিল, তখনও 2 না 3 ঘন্টা বাকি। তো চিন্তা করলাম যে আমি যদি না খেয়ে থাকি প্লেনে, কখন উঠবো কখন খাওয়া পাবো, এটা অ্যাকচুয়ালি রিস্ক হয়ে যায়। তাই আমি ওই স্টারবাকস থেকে আমি একটা চিকেন ফ্ল্যাট ব্রেড স্যান্ডউইচ খাই, যেটা ডেফিনেটলি হালাল। দুবাই এয়ারপোর্টে যত রেস্টুরেন্ট থাকবে সব সবগুলাই হালাল, আমি সব জিজ্ঞেস হালাল। করে নিয়েছিলাম। রাইট। তো ভাই ওটা অ্যাকচুয়ালি খেতেও আমি দেখা গেছে বাংলাদেশি টাকা 1,000 টাকার উপরে খরচ হয়েছে, 1100 টাকার মতো খরচ হয়েছে। বাট খাবারটা খুবই ভালো ছিল, রাইট। এক্সপেক্ট করি না, বাট ইট ওয়াজ গুড। হ্যাঁ হ্যাঁ। তো আমি সবাইকে এটা অবশ্যই সাজেস্ট করব যে আপনি সবসময় ক্যাশ ক্যারি না করে আপনি কিছু অ্যাটলিস্ট কিছু হলে আপনি কার্ডে নিয়ে আসেন, এটা আপনার রাইট। পরবর্তীতে এসে হেল্প হবে। খুবই জরুরি এটা। জি ভেরি ভাই। ভেরি গুড সাজেশন। পরে এখান থেকে যখন আমি ইতে যাই, আমার নেক্সট ইয়া ছিল, এয়ারলাইন্স ছিল এয়ার কানাডা। ইয়েস। আমি যখন এয়ার কানাডার ইমিগ্রেশনের এখানে আসি, C9 যখন আমি পৌঁছাই, ওরা আমার হচ্ছে পাসপোর্টটা দেখতে চায়, বোর্ডিং পাসটা দেখতে চায়। এটা দেখার পরে আমি যখন হচ্ছে যে বসবো, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, যাদের কাছে বাংলাদেশি, ইন্ডিয়ান অথবা পাকিস্তানি পাসপোর্ট আছে, তাদেরকে একটা আলাদা রুমে নিছে। এটা আমি সব সময় দেখছি। আমি আরো ইন্ডিয়ান পাকিস্তানি অনেকের সাথে আমি কথা বলছিলাম ওই ফ্লাইটে, ওরাও সেম জিনিসটা ফেস করছে। আমাদেরকে একটা আলাদা রুমে নিছে, নেয়ার পরে হচ্ছে আমাদের ফুল বডি ওরা একটা স্ক্যানার দিয়ে টেস্ট করছে। আমি যদি ভুল না হয়, এটা হতে পারে যে এখানে যেহেতু মাঙ্কি পক্স হঠাৎ করে একটু শুরু হয়ে গেছে, তো প্রবাবলি ওইটার জন্য ওরা চেক করছে আমাদের ব্যাগটা, কোনো কিছু খোলা টোলায় নাই, বাট জাস্ট ফুল বডি হচ্ছে ওরা একটা মেশিন দিয়ে, ইউভি টাইপের একটা মেশিন দিয়ে ওরা জাস্ট চেক করছে। ও ভাইয়া, আরেকটা টিপস আছে আমার। সেটা হচ্ছে যে যেহেতু প্রত্যেকবার অনবোর্ড চেকিং এর সময় সব ইলেকট্রনিক জিনিস ওরা জমা দিতে বলে একসাথে। তো আমি যেটা প্রতিবারই করছি, যতবার আমি লাইফে ট্রাভেল করছি, ততবার আমি যেটা করি, আমি একটা বড় ট্রান্সপারেন্ট একটা পলিথিন ক্যারি করি, যেটার মধ্যে আমি সব ইলেকট্রনিক জিনিস জাস্ট একবারে রাখি। জাস্ট ওরা ওদের যাতে ইন্ডিভিজুয়ালি না হাতায়ও দেখা লাগে, আবার ওরা জাস্ট বাইরে থেকে দেখলেও ওরা বুঝতে পারবে, এবং আমি যাতে এটা একবারে নিতে পারি এবং রাখতে পারি আমার ব্যাগের এখানে মধ্যে। আমি একটুখানি পজ করি এটা সাকিব ভাইয়ের কাছে, যে ভাইয়া একবারে নেওয়ার কি আছে আর একবারে দেওয়ার কি আছে আছে। কারণ ওই তাড়াহুড়ার মুহূর্তে কার মোবাইল কে নিচ্ছে, কার ল্যাপটপ কে উঠাই নিচ্ছে, মানে ওই তাড়াহুড়ার মুহূর্তে ওই সময়, কারণ খুব দ্রুত যাচ্ছে, সব দ্রুত যাচ্ছে, এই জন্য যদি একটা একটা ক্রিস্টাল ক্লিয়ার ব্যাগে যদি আপনার মোবাইল, ল্যাপটপ, চার্জার, ঘড়ি, বেল্ট একবার ঢুকাই দিলেন, চলে গেল, আপনি জাস্ট এই ব্যাগটা টান দিয়ে নিয়ে আইসা পড়লেন সাইডে। ভেরি গুড সাজেশন, ভেরি ভেরি গুড সাজেশন, জি শাবাশ। ভাই। এটা মাশাআল্লাহ। ভাইয়া আমি যখন হচ্ছে আমি যখন ওই যে বাংলাদেশের মধ্যে আরো কয়েক জায়গায় ট্রাভেল করি, তখন এই যে এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। আমি ফার্স্টে বুঝতে পারছি যে তখন খুব তাড়াহুড়া, সবার মেজাজ একদম 100 ডিগ্রিতে থাকে, তো কারোর সাথে এভাবে কথা বলা যায় না, কেউ কারোর জন্য ওয়েট করে না। সো True. এই বুদ্ধিটা আমার মনে হয় এটা সবার অ্যাপ্লাই করা উচিত। খুবই ভালো, তারপর খুবই ভালো, খুবই ভালো, রাইট। আচ্ছা ভাইয়া, এরপরে যেটা হচ্ছে এয়ার কানাডার, আমার ফ্লাইট ছিল দুবাইয়ের সময় রাত 2টায়। আমি 1:30টার সময় অন বোর্ডে আসি, আর 1:40 থেকে আমাদের বোর্ডিং শুরু হয়। আমার যখন বোর্ডিং শেষ হলো, যখন আমি প্লেনের মধ্যে যে বসলাম, তো তার আমার যেটা মনে আছে, প্লেন একটু ডিলে হয়েছিল, প্লেনটা আমাদের আধা ঘন্টা লেটে ছাড়ছিল।
কি আচ্ছা। একটা কারণে ওরা একটু লেট করছে। বাট ভাইয়া আমি এটা বলতে পারি, ওই প্লেনে শুধুমাত্র আমি একা বাংলাদেশি ট্রাভেল করছি। ওকে। আচ্ছা। আর বাকি ম্যাক্সিমাম ওখানে ছিল একদম রিয়েল ক্যানাডিয়ান, আর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন আর কি। ওকে। আচ্ছা। এটাই হচ্ছে অবস্থা। আর আমার সিট যাদের সাথে পড়ছিল এরা সবাই একটা ফ্যামিলি ছিল, ওরা প্রবাবলি ইরান থেকে কানাডা আসবে ফার্স্ট টাইম। আচ্ছা। এরা আচ্ছা। অ্যারাবিক, এরা ফুল টাইম আরবিতে কথা বলছে এবং এরা নামাজও টাইম টু টাইম আদায় করছে, আমি খেয়াল করছি বিষয়টা। ভেরি ওয়েল দেন। আচ্ছা। হুম। আচ্ছা ভাইয়া, আহ, একটা একটা এক্সপিরিয়েন্স যেটা আমার আগে ছিল না। যেমন আমি যখন বাংলাদেশ থেকে দুবাই আসি 5 ঘন্টার ফ্লাইটে উইন্ডো সিট আমার কাছে খুবই এনজয়েবল মনে হয়েছে। কিন্তু আমি যখন দুবাই থেকে কানাডা আসি, এটা ফ্লাইটটা 14 ঘন্টা ছিল, এক্সাক্ট 14 ঘন্টা। এই রাইট। 14 ঘন্টার মধ্যে আমি যেহেতু উইন্ডো সিটে ছিলাম, আমার ওয়াশরুম ইউজ করতে খুবই কষ্ট হয়েছে। খুবই মানে, মানে এবং নিজের কাছে embarrassing, কিন্তু নিজের কাছে খুবই embarrassing এম্বারেসিং, জি। যে আমি দুইজনকে ক্রস করে ধাক্কা ধাক্কা যেতেছি, আবার ধাক্কা ধাক্কা ঢুকতেছি খুবই, এবং ঝামেলা হলো খাবার দাবারও দুইজনের উপর থেকে আনতেছি, আবার জি দুইজন ভাই। খাবার দাবার দিকে দিচ্ছি, কি যে একটা বাজে সিচুয়েশন। আরেকটা হ্যাঁ, ঝামেলা বলি, উইন্ডো সিটে লম্বা সময় যখন ট্রাভেল, তখন বেসিক্যালি কিন্তু উইন্ডো থেকে আসলে দেখার কিছু নাই, সবকিছু জি ব্ল্যাক ভাইয়া। যায়, অথবা আপনার কেউ বাইরে খালি রোদ আর রোদ দেখা যায়। সো জরুরি যেটা, এবং এখানে একটা ঝামেলা হলো, যারা ক্লাস্ট্রোফোবিক আছে তাদের জন্য এটা উইন্ডো সিটে ঝামেলা, কারণ উইন্ডো সিটে কিন্তু এই সিটটা চাপানো, রাইট? তো এই জি যে ভাইয়া। চাপানো সাইড, এটা কিন্তু বেসিক্যালি যদি মাথা রাখতে সমস্যা, মানে সুবিধা হয়, কিন্তু জায়গাটা কিন্তু কম আসলে উপরে, এটা কিন্তু একটা নেগেটিভ সাইড। হ্যাঁ। জি ভাইয়া। ও ভাই, আমি আরেকটা টিপস অ্যাড করতে চাই যে লং ফ্লাইটের জন্য আমি সবাইকে সাজেস্ট করবো একটা নেক পিলো নিয়ে আসার জন্য। এটা আমাকে খুবই হেল্প করছে। আমার 14 আওয়ার্স এর ফ্লাইট আমি 8 ঘন্টায় ঘুমাইছি, আমার কোনো মাশাআল্লাহ। সমস্যা হয়নি। তো মাশাআল্লাহ। এইটার কারণে হচ্ছে এই দেশে আসার পরে যে অনেকের যে জেট ল্যাগের যে সমস্যাটা হয়, এখানে টাইম অ্যাডজাস্ট করতে অনেক বেশি সমস্যা হয়। আমার আল্লাহর রহমতে কোনো ধরনের প্রবলেম হয়নি, আমি এই দেশে এসে অ্যাজ ইউজুয়াল আমি লাইফ লিড করতেছি। গ্রেট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে, অনেকে হচ্ছে ফ্লাইটে ঘুমাইতে পারে না, বাট এই প্রবলেমটা রাইট। আমার সাথে হয়নি। আর এখানে খাবার দাবার কেমন ছিল এয়ার কানাডাতে? আচ্ছা ভাইয়া, এয়ার কানাডাতে খাবার দাবারে মানুষের কিছু কমপ্লেন থাকবে বলতে, আমরা যারা বাঙালি, আমরা এয়ার কানাডার খাবার দাবারের সাথে পরিচিত না, বিকজ ওরা রিয়েল কানাডিয়ান ফুড দিবে। হুম হুম। যদিও আমার মিলটা ছিল মুসলিম মিল, বাট আমি স্টিল, যেহেতু এটা এয়ার কানাডা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, আমি কোনো চিকেন বা কোনো বিফের আইটেম আমি নিয়ে ইচ্ছা করে। ওকে। আমাদেরকে আমার তো আড়াইটা ট্রেন ছাড়ছিল, তো তো আমাকে ডিনার দিছে রাত 4:30টায় দুবাইয়ের সময়। আচ্ছা। তো আমাদের অপশন ছিল, হয় আমরা চিকেন বিরিয়ানি নিব, অথবা আমরা পাস্তা নিব, টমেটো টমেটো স্প্যানিশ পাস্তা। তো যেহেতু ওইটা ভেজ, তো আমি টমেটো স্প্যানিশ পাস্তা দিয়েছি। বাট আমার এক্সপেকটেশন থেকে খাবার দাবার খুবই ভালো, খুবই ফ্রেশ। আমার ফার্স্ট টাইম যারা খাবে তাদের ভালো লাগবে। রাইট। বাট এক্সপেকটেশনটা ওরকম হওয়া লাগবে আর কি, যে এটা তো মানে পাস্তার টেস্ট পাস্তার মতো, বিরিয়ানির টেস্ট বিরিয়ানির মতো। রাইট, এবং উই আর ট্রাভেলিং, রাইট? এটা বাসায় ইয়েস। বসে রান্না করে খাওয়াইতেছে না কেউ। জি ইটস ভাইয়া। ট্রাভেল টাইম। ইয়া। ইয়া। জি ওকে। ভাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে খাবার দাবারের সময় আমি ইচ্ছা করি পুরো খাবার একদম শেষ করিনি, কারণটা হচ্ছে যতটুকু আমার ক্যাপাসিটি, যতটুকু খেয়ে আমি কমফোর্টেবল, বিকজ এখানে আমার মুভমেন্টের কোনো ফ্রিকোয়েন্ট মুভমেন্ট করা পসিবল না, হাঁটাচলা করা পসিবল না। যতটুকু খেয়ে আমি কমফোর্টেবল ফিল আমি অতটুকুই খাইছি, বাকিটুকু আমি রেখে দিছি বা ওদের দিয়ে দিছি। রাইট। তো ওইখানে ভাইয়া ওরা যেটা দেখলাম যে আমরা যতবার পানি চাবো অতবার তো আমাদের পানি দিবে, কিন্তু পানিটা হবে বরফের মতো ঠান্ডা। তো ঠান্ডা। হ্যাঁ একেবারে। ভাই, নর্মাল পানি ওগুলো পাওয়া যায় না। আমি নর্মাল পানি বলছিলাম, ওরা নর্মাল পানি কি জিনিস এটা ওরা জানে না, বিকজ ওরা ঠান্ডা পানি খায় এয়ার কানাডার Right. লোকজন। ও স্টাফরা ওকে। আমাকে বলছিল যে ওদেরকে নর্মাল পানি জাস্ট নাই। ওদেরকে জাস্ট এখানে এটা আমি খুব সুন্দর একটা সাজেশন অ্যাড করি সবার সাথে। এবং ইয়েস, দ্যাট ইজ ট্রু, কারণ পানির বোতলটা একদম ফ্রিজার থেকে বাইর করে দিবে সাথে সাথে। এখন যদি আমাদের এরকম অনেকের সমস্যা হইতে পারে, যেমন ঠান্ডা পানি খাইতে পারি না, বা লাইক আই এম নট ইউজ টু ইট, রাইট? তখন যেটা করতে হয়, এই পানি বোতলটা আসলে প্রথমে নিতে হয়, নেওয়ার পরে তারপরে তার কাছে চাইতে হয় টি বা কফি চাইতে হয়, উইদাউট মিক্সিং। তখন সে কাপে করে গরম পানি দেয়, সব প্যাকেটে প্যাকেটে দেয়। তখন ওই জি গরম ভাই। পানির সাথে এটা মিক্স করে নিলেই আমাদের জন্য নর্মাল হয়ে যায়, যেটা আমরা বুঝি, রাইট? এইটা একটা জরুরি জিনিস। আরেকটা ব্যাপার হচ্ছে, মানে ইয়েস, ইউ ক্যান গো ব্যাক টু দ্য এয়ারপ্লেন, এবং অথবা আপনি যদি মাঝখানে আসতে পারবেন, আর যেখানে ওয়াশরুম থাকে, ওয়াশরুমের এই পাশে জি ক্যাবিন ভাই। জায়গা থাকে, ওখানে গিয়েও আপনি বলতে পারেন যে ভাই, আই জাস্ট নিড এ গ্লাস অফ ওয়াটার, আই জাস্ট নিড এ গ্লাস অফ ওয়াটার, অ্যান্ড ইট শুড বি অ্যাভারেজ টেম্পারেচার। তখন তারা ওই অ্যাভারেজ টেম্পারেচার মিক্স ম্যানেজ করে দেয়, দাঁড়ায় খাইয়ে আবার কাপড় ওখানে ফেলে আসতে হয়। এই একটা জিনিস, অনেকে আছে কি, সাহসের কারণে যায়ও না, যে যায় না। বলবো, কারে বলবো, কি বলবো, জি কিভাবে ভাই। কি বলতেন না কি বলি, আবার বাইন্ধে না রাখে।
এই ভয়ে কেউ চায় না, ঠিক আছে? বেসিক্যালি ভাই আমি যেটা বুঝলাম যে সার্ভিস, ওদের থেকে কোনো সার্ভিস আদায় করতে হলে এখানে সংকোচ করা যাবে না। আর আমার নিড, আর আমি যেহেতু পে করছি এত বড় ফ্লাইটের জন্য, সো ইয়া, আমার উচিত এখান থেকে ম্যাক্সিমামটা আউটপুট প্রচুর বের করে। টাকা, প্রচুর টাকা যায় এখানে। হ্যাঁ, তারপরে জি নামলাম, ভাই। তারপর কি হলো নামার পরে? আচ্ছা, এরপরে আল্লাহর রহমতে আমি অন টাইমে পৌঁছাইছি। আমার টরন্টোতে সকাল 8টা বাজে পৌঁছানোর কথা, আমি 7টা 52-তে আমার ফ্লাইট ল্যান্ড করে, এবং আমি যখন অ্যারাইভেলে আসি তখন 8টা 1, সকাল 8টা 1। ওকে। অ্যারাইভালে আসার আগে আমি ওয়াশরুম ইউজ করে আসছিলাম, বিকজ ভাইয়া ওয়াশরুমের যে ব্যাপারটা, এই লং ফ্লাইটে ওয়াশরুমে একটা ল্যাগ থাকে, প্রচুর মানুষ হয়। মনে করেন একটা ওয়াশরুম, অনেকগুলো ওয়াশরুম আছে সেটা ঠিক আছে, বাট একটা ওয়াশরুমের পিছনে 4-5 জনের লাইন থাকে। তো ব্যাস। কখন কে বের হবে, কখন আপনি আপনার সিটে যেয়ে বসবেন, এটা খুব একটা মানে প্রবলেমের বিষয়। আর ভাই আমি যদি ভুল না হয়ে থাকি, আমার প্লেনটা ওদিন একটু মানে মনে করেন আমার প্লেনটা যাওয়া উচিত ছিল রাশিয়া দিয়ে, এটা প্রবাবলি একদিন ঘুরে একটু অন্য দিক দিয়ে গেছিল। আর ওয়েদার খারাপ থাকার কারণে আমি একটু হালকা টার্বুলেন্স ফেস করছিলাম। ওকে। হালকা বলতে ভালোই টার্বুলেন্স, মানে যারা প্রথমবার ফ্লাইটে উঠবে ওদের ভয় লাগবে। আমি অনেকবার ফ্লাই করছি, তো আমার কোনো তো আমি ইস্যুস না। এখানে অ্যাড করবো, সেটা হইতেছে যে নেগেটিভ বা পজিটিভ বলা না, বাংলাদেশের বিমান যারা চালান, আসলে বাংলাদেশ বিমান যারা চালান বা আমাদের বাংলাদেশ বিমানে যারা চড়ছে, এবং বাংলাদেশ বিমান কিন্তু প্রচন্ড স্টেবল একটা বিমান। এবং জি ভাই। বাংলাদেশ বিমানে যারা যারা বিমান চালান, বৈমানিক যারা, তারা অত্যন্ত এফিশিয়েন্ট এবং তারা প্রচন্ড ভাবে নিরাপদ রাখার চেষ্টা করেন এবং খুব স্মুথ। অন দ্য কন্ট্রারি, এয়ার কানাডা কিন্তু অত পাত্তা দেয় না। জি ভাই। এয়ার কানাডা যে বৈমানিক আছে, উনি চিন্তা করে একটু ঝাঁকি লাগছে কি হয়েছে, জি সো ভাই, ওরা এটা কেয়ার করে নামার না। সময়, এবং আপনার ওরা নামার সময় একটু ঝাঁকি খাইছেন তো কি হয়েছে, নামছেন তো। একদম এরকম। ইভেন আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি আমার ওয়াইফকে নিয়ে এবং আমি আব্বা আম্মাকে নিয়ে যখন আসলাম শেষবার, তখন দুইবারই যেটা হয়েছে, এয়ার কানাডা নাম নেমে গেছে, মানে বিমান মানে মানে নেমে উঠে গেছে, উঠে গিয়ে পুরো অন্টারিও লেকের উপরে ঘুরে আবার নামছে। সো ক্যান ইউ বিলিভ? এবং সেকেন্ড বার যখন নামছে, আমরা বেশ ভালো সবাই ঝাঁকে গেছে, চেয়ার থেকে সব নড়ে টড়ে গেছে সবাই। তো সিচুয়েশন এরকম। বাট বাংলাদেশ বিমানে যতবার আমি আসছি, এবং আব্বা আম্মাকে তো এবার আমি বাংলাদেশ বিমানে পাইছি, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা না, খুবই স্মুথ থাকে। এটা আসলে কিন্তু আমি দেখছি এয়ার কানাডার একটা বড় একটা ইয়ে যে ড্যাম কেয়ার, জি বিমানে ভাই, ওরা যাক পাত্তা বিমানে দেয় না। যাত্রী যাক, হু কেয়ারস, রাইট? এটা একটা ভাব আছে এরকম। তারপর নামার পরে, হ্যাঁ, নামার পরে কি হলো আমাদের? আচ্ছা ভাইয়া, প্রথমত নামার পরে আমাদেরকে অ্যারাইভালসে আসতে হয়। অ্যারাইভালসে মানে আমার ভাগ্য ভালো ছিল, আমি অ্যারাইভালসে দুইটা সেকশন আছে। একটা হচ্ছে আপনি পরে যে ডিক্লারেশন দিতে পারবেন জাস্ট ইমিগ্রেশনে ঢোকার আগে, আর একটা হচ্ছে প্রি ডিক্লেয়ার একটা করা যায়। জাস্ট আমি এখনো কমপ্লিটলি অ্যারাইভালে পৌঁছাই নাই, কিন্তু আমি এখনো ডিক্লেয়ার করতে পারবো। তো আমি প্রি ডিক্লারেশনে ঢুকছিলাম, ওখানে আমাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। আগে পাসপোর্টটা স্ক্যান করানোর পরে আমাকে ফর্ম ফিল আপ করতে হয় যে আমার সাথে কোনো গানস আছে কিনা, কোনো ধারালো অস্ত্র আছে কিনা, আমি 10,000 কানাডিয়ান ডলারের বেশি ক্যারি করতেছি কিনা, এ ধরনের অনেক কিছু ডিক্লেয়ার করতে হয়। এবং আমি কোন ভিসায় আসতেছি, সেটা কি স্টাডি পারমিট না ওয়ার্ক পারমিট, এবং সেটার মেয়াদ কতদিন, সেটা আমাকে ডিক্লেয়ার করে আসতে হয়। এই ফর্মটা ভাই, এটা ভুল হওয়া যাবে না। এটা যদি ভুল হয় এটা খুবই সমস্যা। ওরা এটা এনে প্রশ্ন করবে যে আমি ডিক্লেয়ার করলাম এটা, তাইলে এটা আমার ইনফরমেশনের সাথে ম্যাচ করতেছে না কেন। তো খুবই জরুরি। এটা খুবই খুবই সিরিয়াসলি এটা ডিল আচ্ছা, করতে এইটা কি কাগজ কলমে পূরণ করতে হবে না না কম্পিউটারে? ভাই, পুরো পুরো অনলাইন। মানে জাস্ট ওখানে একটা স্ক্রিন দেওয়া থাকবে, জাস্ট রাইট। পাসপোর্ট স্ক্যানের পরে জাস্ট ডিজিটালি রাইট। ইনপুট এই দিতে হয়। জায়গাটা হচ্ছে কিয়স্ক, এই জায়গাটার নাম হচ্ছে কিয়স্ক। এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ পরিচিত পরিচিত না। এই কিয়স্কটা অনেকে ব্যবহারই করতে চায় না, খুব ঝামেলা। জি কিয়স্কে ভাই। প্রথম কাজ হচ্ছে, আপনার পাসপোর্টটা দিলেই অটোমেটিকলি অনেক ইনফরমেশন চলে আসবে। এরপরে জি ভাই। আমাদের সাকিব ভাই যে ইনফরমেশন গুলো বলছিল, সেগুলো কিছু কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, এবং এটা একটা প্রিন্ট আউট বাইর হবে। এবং এই জি প্রিন্ট আউটটাই 100% জরুরি, কিন্তু এইখানে ভুল হওয়া যাবে না, রাইট? হ্যাঁ। জি ভাই। এই জি প্রিন্ট ভাই। আউটটা কোথায় গেলাম? জি ভাই। ভাইয়া, আমি একটা জিনিস অ্যাড করবো যে এই প্রিন্ট আউট হারানো যাবে না, বিকজ এই প্রিন্ট আউট যদি কেউ হারায় ফেলে তাহলে এয়ারপোর্ট থেকে বেরোতে দিবে না। এয়ারপোর্ট খুবই থেকে যখন আমরা চাপ। বেরোবো তখন এটা ওরা দেখতে চায়। রাইট, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি ও, এই এখানে প্রিন্ট আউট এখানে নিয়ে। একটা জিনিস, জি এখানে কিওস কিন্তু সরাসরি নেমে আপনার ছবিটাও তুলে নিবে, সো চশমা খুলে জি রাখতে ভাই। হবে। আর যে সকল মা বোনরা আসবেন, তাদের যাদের হিজাব নিকাব থাকবে, তাদের কান খোলা থাকতে হবে, নাহলে ছবিটা নিতে পারবে না আপনার। এটা খুব জরুরি একটা জিনিস, এবং ছবি সহ হইলেই ভালো এটা, হ্যাঁ। তবে ভাই আমার যেটা মনে হয়, আমি আমি ক্যাপ করেছিলাম, তো তো আমার কান বা এগুলো খুব একটা বেশি ভিজিবল ছিল না, বাট আই থিঙ্ক ও ভালো মতো স্ক্যান করছে এটা পুরোটাকে। তো রাইট, আমাকে কোনো ইস্যুস করেনি। রাইট। তো ভাইয়া যখন আমি প্রিন্ট আউটটা বের করি ডিক্লারেশনের নিয়ে, হচ্ছে আমি প্রথমে একজন অফিসারের কাছে যাই। উনি আমাকে বলে দেয় যে ওইটা হচ্ছে ইমিগ্রেশন, তুমি ওই লাইনে যেয়ে দাঁড়াও।
ওকে। তো ওই লাইনে যখন আমি আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, সেটা অনেকে পরিচিত না। ডিক্লারেশন কার্ড দেখার পর ওই অফিসারটা যেটা করবে, পুরো একটা লাল কালি দিয়ে এরকম একটা ক্রস দিবে বড়। এটার মানে এই না যে আমার ডিক্লারেশন বাতিল হয়েছে, এটার মানে এটা যে অলোকে আমাকে এখন ইমিগ্রেশনে প্রসিড করতে বলছে। তো আমার সাথে যেই অফিসারটা আমার এটা কাটছিল, সেই লোকটা ছিল ইন্ডিয়ান। তো সে আমার সাথে মজা করে বলছে যে টাটা বাই বাই। এটা বাজে বাজে একটা মজা আর কি। তো আমি তো Right, তো ফার্স্টে একটু বাজে তো চমকে মজা গেলাম ওই যে মুহূর্তে। কি কত একটা বড় অবস্থা। গাধার বাচ্চা হলে এটা করে, ইন্ডিয়ান দেখেই জি করবে। ভাই, হুম। এটা খুবই অ্যানোয়িং আর কি পরে। ক্যানেডিয়ানরা কখনো এরকম করে না, এসব ফাইজলামি করার সুযোগই নাই এটা। হুম। জি ভাই, সে বুঝতে পারছে যে আমি বাংলাদেশি, বাংলাদেশি পাসপোর্ট ও দেখছে, এই কারণে সে এই কাজটা এই কারণে, এবং করছে এটা হয়তো। আমি এটা আমি আমার আমার পার্সোনাল দর্শক, অপিনিয়ন। আমি আমার দর্শকদেরকে বলবো যে আহ, পাশের দেশকে আসলে খুব কেয়ারফুলি ট্যাকেল করা লাগবে, পাশের দেশের জি মানুষদেরকে ভাই। খুব কেয়ারফুলি কিন্তু বিদেশে মাটিতে আমাদের সবাইকে ট্যাকেল করতে হবে, খুব জরুরি একটা বিষয়। হ্যাঁ। রাইট, তারপরে কি হলো? এরপরে ভাই হচ্ছে আমি ইমিগ্রেশনের জন্য যাই। ইমিগ্রেশনে যখন যাই, ইমিগ্রেশনের দুইটা লাইন আছে। প্রথম লাইনটা হচ্ছে আমাদের সব আম জনতার জন্য, জেনারেল পিপল যারা ফার্স্ট টাইম কানাডায় আসতেছে। আর সেকেন্ড লাইনটা হচ্ছে যাদের কাছে ক্যানাডিয়ান পিআর আছে। হুম। তো ক্যানাডিয়ান পিআর এর সংখ্যা খুবই কম, সো ওটা ডিরেক্ট লাইন, এখানে আসলেই যাওয়া যায়। বাট আমাদের ইমিগ্রেশনের লাইনটা ছিল অনেক বড়। আমার মনে আছে আমি 8:30টার দিকে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াইছি, আমাকে কল করছে 10:45টার দিকে। অনেক হিউজ একটা সময় দাঁড়ায় থাকা লাগছে। বুঝলাম। তো এই দাঁড়ায় থাকাতেও, মানে আমি যে ফ্লাইটে ওই সময় দুইটা ফ্লাইট ল্যান্ড করছিল, একটা হচ্ছে এয়ার ইন্ডিয়া আর একটা হচ্ছে এয়ার কানাডা। তো আচ্ছা। তো আমি সব দেখি পার্শ্ববর্তী পাশের দেশের মানুষ, আর তবে কিছু আমি পাকিস্তানিও পাইছিলাম। ওরা আমাকে দেখে বুঝতে পারে নাই যে আমি বাঙালি বা সামথিং। তো ওরা আমার সাথে আমার পিছের যে মহিলাটা ছিল, উনি আমার সাথে উর্দুতে কমিউনিকেট করার ট্রাই করছে। তা আমি আসলে হিন্দি বা উর্দু খুব একটা ভালো বুঝি না। তা হুম। আমি ওনাকে ইংলিশেই রিপ্লাই দিচ্ছি, আই ডোন্ট থিঙ্ক উনি বুঝতে পারছে কি। বাট ওরা যেটা ভাবছে যে আমি ইদার হয়তো ওদের মতো ভিজিট ভিসা আসছি বা ওয়ার্ক পারমিট ভিসা আসছি, আমি যে স্টুডেন্ট এটা প্রবলে আশেপাশে আমার বুঝতে পারেনি। রাইট। ওখানে যারাই আমি যেটা বুঝলাম, আমাকে যখন কল করলো, যাদের স্টাডি পারমিট আছে তাদের প্রায়োরিটি একটু অন্যরকম। ওরা প্রতি আধা ঘন্টা পর পর হাতে অনেকগুলো স্টাডি পারমিট নিয়ে ওরা হইতেছে ওই রুমের মধ্যে আসে। এসে কল করে যে এখানে স্টুডেন্ট ভিসায় কারা আসছে, স্টাডি পারমিটে কারা আসছে, এরপর ওরা নাম ধরে কল করে স্টাডি পারমিট থেকে। আমার নামটা যখন কল করলো, তখন আমি অফিসারের কাছে গেলাম, তখন আমাকে বলছে যে আপনি তাইলে সোজা হাতের ডান দিকে আরেকটা রুম আছে, আপনি ওই কাউন্টারে চলে যান। স্টাডি পারমিট কাউন্টার, ওটা কমপ্লিটলি আলাদা কাউন্টার। তো আমাকে জেনারেল কাউন্টার থেকে এবার স্টাডি পারমিট কাউন্টারে শিফট করে দিয়েছে। তার আগে যাওয়ার আগে আমার হাতে আমার স্টাডি পারমিট পেপারটা দিয়ে দিয়েছে। তো হুম। আমি আমার স্টাডি পারমিট পেপারটা ভালো মতো চেক করে এরপর আমি লাইনে প্রসিড তো করলাম। দিস ইজ দি ডকুমেন্ট অ্যাকচুয়ালি গাইজ, যারা জি ভাই। আপনারা এখানে এই মুহূর্তে শুনতেছেন, দিস ইজ ইয়োর স্টাডি পারমিট। এইটা আপনার আসল স্টাডি পারমিট। এইটা আপনার মহা সংরক্ষণের একটা ডকুমেন্টস, এবং এইটা খুবই জরুরি, এবং এটা সংরক্ষণ করতে হবে। এবং এটা হচ্ছে নিচে তারিখ দেওয়া আছে, উপরে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, উপরে আপনার ফাইল নাম্বার দেওয়া আছে, যেটা আপনার একদম সিটিজেনশিপ পর্যন্ত কিন্তু লাগবে। হ্যাঁ। তারপরে জি কি হবে? ভাই। এবং এবং এখানে যদি আপনার লেখাপড়ার সাথে কোঅপ থাকে, আপনার সাথে সাথে ওয়ার্ক পারমিটও আপনাকে আসলে দিয়ে দিবে এই জায়গাটার দিয়ে মধ্যে। দিবে। হ্যাঁ। জি ভাই। হুম। আমার আনফরচুনেটলি কোপ ছিল না। তো so, আমার জাস্ট খালি স্টাডি স্টাডি পারমিট পারমিট। পেপার। হ্যাঁ, জি ওকে। ভাই। এরপরে যখন আমি স্টাডি পারমিটের কাউন্টারে যাই, আমার মানে মনে করেন আমি একা বাংলাদেশি ওই দিন, আর আশেপাশে সব ইন্ডিয়ান আর পাকিস্তানি। ওকে। তো ভাই আমি একটা বাজে জিনিস এনকাউন্টার করছি, মানে আমার সাথে হয় না, বাট আমি ওই দিন এটা দেখছি। আমি ছাড়া আমার আমার সামনে 7-8 জন ছিল, আমার পিছু আরো 5-7 জনের মতো ছিল, আমি ছাড়া সবাইকে ইমিগ্রেশনে আটকাইছে। সবাইকে ইমিগ্রেশনে মানে কঠিন ভাবে আটকাইছে। একজনকে শুধুমাত্র তাই না, একজনকে আলাদা রুমে পর্যন্ত নিয়ে গেছে, ওকে পেপার তো দেয়ই নেই। ওকে বলছে আপনি আলাদা রুমে আসেন আমাদের সাথে। ঠিকই আছে। তো মানে কঠিন অবস্থা, এটা দেখে তো সবাই ভয়ে শেষ। আমিও তখন দোয়া পড়তে 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 কাউন্টারের কাছে যাই। তো আমাকে বর্ডার কন্ট্রোল অফিসার আমাকে ফ্রেঞ্চে গ্রিট করে, বনজুর বলে আমাকে গ্রিট করে। তো আমি বলছি হ্যালো অফিসার। তারপর আমি ওখানে ম্যান্ডেটরি জাস্ট ছিল স্টাডি পারমিট পেপার, পাসপোর্ট, বোর্ডিং পাস, আর হচ্ছে যে আপনার যেটা আম, ওটা কি বলে, অ্যাকসেপ্টেন্স লেটার। আচ্ছা। জাস্ট এগুলো আমি অফিসারকে দিছি, এবং আমি তাকে আস্ক করছি যে তার আর কোনো কিছু প্রয়োজন কিনা। হুম। সে সে বলছে নো, অল ওকে। জাস্ট আমার মনে আছে 3 বা 5 সেকেন্ডের মধ্যে সে সিল দিয়ে আমাকে বলছে ইউ আর গুড টু গো। আমাকে আমার এটা ফেরত দিছে, ডিক্লারেশনটা ফেরত দিছে। বলছে যে এটা আমার এয়ারপোর্ট থেকে যখন আমি এক্সিট করবো তখন এটা আমার দেখাইতে হবে। দেখাই যাবে, ট্রু।
তো এইটা হাতে পাওয়ার পরে আমি সাকিব ভাই ভাইয়াকে ছোট্ট কল একটা দিই। ব্রেক, ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার ফিরে আসতেছে, একটা ছোট ব্রেক নিতে, সেম লিঙ্কে যায়, ছোট্ট একটা ব্রেক নিয়ে আসতেছে যখন। ওকে, ঠিক আছে ভাই। জি জি। দেন ব্রেকের পরে ইনশাআল্লাহ আবার শুরু করি। হ্যাঁ, তারপরে যখন আপনাকে ফাইনালি বলে ইউ আর গুড টু গো ইমিগ্রেশন থেকে, তারপরে কি হলো? জি, যখন আমাকে বলছে যে ইউ আর গুড টু গো, তখন আমি প্রথমত এই ভাইয়াকে কল দিছিলাম যে ভাইয়া এখন আমার করণীয় কি, কি করতে পারি। তো ভাই আমাকে যে টিপসটা দিছে যে ভাইয়াটা লাগেজ কালেক্ট। আচ্ছা, জি ভাই। ভাইয়াটা ভাইয়াটা কি আসলে? আমি ভাই এটা আপনি। ওকে, হ্যাঁ, তারপরে কি হলো? আচ্ছা ভাইয়া, এরপর মানে আপনি আমাকে যেটা বলছিলেন ফোনে যে SIN নাম্বারটা আমি যত দ্রুত সম্ভব যেন আমি কালেক্ট করি। রাইট। যেটা অ্যারাইভালের পরে SIN কালেক্ট করা যায় এয়ারপোর্ট থেকে, এটা আমি আগে জানতাম না, এটা আমি ভাইয়ার থ্রুতে জানতে পারছি। তো এরপর আমি যে যে কাজটা করি, ও আচ্ছা ভাইয়া, এখানে আমি ইমিগ্রেশনের একটা জিনিস এটা আমি একটু শেয়ার করে যাই। ইমিগ্রেশন নিয়ে সবাই আসলেই অনেক ভয় থাকে। আমার রিসেন্ট একটা ফ্রেন্ড লেক হেড ইউনিভার্সিটির জন্য 19 তারিখ ল্যান্ড করছে টরন্টোতে। ও মানে ওর অবস্থা খুব খারাপ ছিল, টেনশনে শেষ, ইমিগ্রেশনে কি করবে কি ধরবে। তো আমি ওকে বলছিলাম যে জাস্ট কনফিডেন্ট থাকে, যদি কিছু আস করে স্পন্টেনিয়াসলি অ্যান্সার দিতে, দ্যাটস ইট, নাথিং, নাথিং। তো আমি মানে পাশের দেশের মানুষজনকে কেন আটকাইছে এটা আমি কিছুটা ওখানে আন্দাজ করতে পারছি ভাই। প্রথমত আমার সামনের ছেলেটাকে আটকাইছে ওর ডিক্লারেশন পাসের জন্য, সে ডিক্লারেশন পাস হারায় ফেলছিল। এখন একটা মানুষ যখন ডিক্লারেশন পাস হারায় ফেলবে তখন আসলে সে এয়ারপোর্টে কিভাবে ঢুকছে এটা প্রুফ হয় না। জিনিসটা খুব বিশাল ডিফিকাল্ট। ঝামেলা, বিশাল ঝামেলা, রাইট। বিশাল ঝামেলা, হ্যাঁ। এরপরে তাকে একটা অন্য রুমে নিয়ে গেছে, বিকজ তার কোনো প্রশ্ন মানে সে ইমিগ্রেশন অফিসার যা যা বলছে সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছিল না। আমি দেখছিলাম লাইনে দাঁড়ায় যে তাকে আস্ক করছে যে হোয়ার ইজ ইউর এলওয়ে। সে হুম এলওয়ে মানে বোঝে না, বলতে দেন ও প্যারাফ্রেজ করে বলছে দ্য অ্যাকসেপ্টেন্স লেটার দ্যাট ইউনিভার্সিটি ডেফিনেটলি গিভ ইউ, রাইট। তো সে ভেবা জায়গা খেয়ে গেছে, সে বলছে, তখন বলতেছে যে ওকে সো নাও। ওরা এরপর বলছে যে তুমি যে ইউনিভার্সিটিতে একটা, তুমি তো একটা কলেজে পড়তে আসছো, তুমি টিউশন ফি ডেফিনেটলি ডিপোজিট করে আসছো, এমনি তো আসো নাই। হুম আমাকে টিউশন ফি যে ডিপোজিট করছো সেটার প্রুফ দেখাও, এনিথিং, মানে যে কোনো ডকুমেন্ট চলবে। তো সে ডকুমেন্ট হাতাইতেছে, সে কোনো ডকুমেন্ট পায় নাই। পরে সে বলছে আমি কি ফোনে কিছু একটা দেখাতে পারি কিনা। ওদের এই জিনিসটা ডাউট হয়েছে, ইনফ্যাক্ট সবাই বুঝতে পারছে যে সে ফেক। হুম ওকে আলাদা একটা রুমে নিয়ে গেছে। আর আশেপাশে সবাইকে আমি জানি না ওদেরকে কেন অনেকগুলো প্রশ্ন করছে। মনে করেন আমি এরকম শুনছি একজনের থেকে যে তাকে মানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেখাইতে বলছে, সে সবই দেখাইছে, ভার্সিটিকে কত পে করে আসছে সেটাও দেখাইছে, তার সুইফট কপি চাইছে শেষ পর্যন্ত। মানে সুইফট কপি ছিল লাস্ট হুম অপশন, যে একটা পেমেন্ট প্রুফ হয়েছে কিনা। ইউজুয়ালি এটা চায় না, বাট এটা চেয়ে বসছে ওই দিন। হুম প্রবাবলি ওরা কোনো কিছুতে করছিল, সন্দেহ করছিল। স্যাটিসফাই হয় নাই, কোনো একটা- স্যাটিসফাই হয় নাই এই জায়গাটাতে। জি ভাই। রাইট রাইট। তো এগুলো ছিল। বাট আমি সবাইকে বলবো যে যারা এখানে কানাডা আসার প্ল্যান করতেছে তাকে ইমিগ্রেশন নিয়ে আসলে কোনো ভয় পাওয়ার কিছুই নেই। বাট আমি যেটা বুঝতে পারছি, আমরা কি করি, কবে কোথায় কি পেমেন্ট করে আসছি, কোথায় কি করে আসছি, সব রিপোর্ট ওদের ওদের কাছে থাকে। ওরা জাস্ট একটা বাটন প্রেস করে, ওরা সব দেখতে পায়, ওরা এটা দিয়ে মানুষকে জাজ করে। ট্রু। সো যদি নিজে আপনি কনফিডেন্ট থাকেন, যদি আপনার মধ্যে কোনো সমস্যা না থাকে, তাইলে ইউ আর গুড টু। আপনার এখানে আটকানোর কিছু নাই, এটাই আমি দেখলাম এরপর। তো রাইট। ডিক্লারেশন সবকিছু আমি যখন হাতে পাই, স্টাডি পারমিট, তারপর ইমিগ্রেশন কমপ্লিট, তারপর হচ্ছে যে ডিক্লারেশন পাস, তখন আমার প্রথম কাজ ছিল হচ্ছে ল্যাগেজটা কালেক্ট করা। হ্যাঁ, ল্যাগেজের এখানে অনেক মানুষ খুব কনফিউশনে থাকে। আমি ইনফ্যাক্ট আমাকে অনেক মানুষ প্রশ্ন করছে যে আমি অনেকগুলো এয়ারলাইন্স চেঞ্জ করে করে আসছি, আমি লাগেজ কোথায় পাবো। এটা একটা বিশাল ঝামেলা। রাইট। তো আমি আমার আমার কানেক্টিং ফ্লাইট ছিল যেহেতু এয়ার কানাডা, অর্থাৎ আমি এয়ার কানাডাতেই যেহেতু টরন্টো ল্যান্ড করছি, আমাকে লাগেজটা কালেক্ট করতে হচ্ছে 7 নাম্বার কাউন্টার থেকে, যেটা এয়ার কানাডার। হুম যেটা আমি এমিরেটস কে দিছিলাম যে আমার চেক ইন লাগেজ, বাট আমি লাগেজটা ফেরত পেয়েছি এয়ার কানাডা থেকে। হুম। তো 7 নাম্বার যে লাগেজ কাউন্টার, ওই কাউন্টারের ঠিক পাশেই সার্ভিস কানাডা নামে একটা ডেস্ক আছে, সেখানেই হচ্ছে এসআইএন নাম্বারটা তোলা যায়। তো বুঝছেন? আমি সবাইকে সাজেস্ট করবো একটা পেন বা পেন্সিল সাথে করে অবশ্যই রাখতে, কারণ ওখানে অনেক ভিড় থাকবে। পেন এন্ড পেন্সিল সাথে সাথে না পাওয়া গেলে ওরা একটা ফর্ম দেবে, এটা ইমিডিয়েটলি আপনি পূরণ করে দিতে পারবেন না। রাইট। নির্ভুল ভাবে ওই ফর্মটা পূরণ করে লাইনে দাঁড়ায় গেলে ওরা আপনার স্টাডি পারমিটটা চাবে আর আপনার পাসপোর্টটা চাবে। এটা চাওয়ার পরে সব ওকে থাকলে ওরা আপনাকে উইদিন সেকেন্ডস ওরা আপনাকে এটা প্রিন্ট করে দিয়ে দিবে। এবং এইখানে এই জায়গাটা কতখানি গুরুত্বপূর্ণ এটা আমি শেয়ার করি, যে এই সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার জন্য এই যে সার্ভিস কানাডা যে ডেস্কটা, যে টেবিলটা আপনি একদম ইনস্ট্যান্ট পাচ্ছেন।
বিশ্বাস করেন, এটা কিন্তু আপনি যে ইউনিভার্সিটি যাচ্ছেন বা যে কলেজ যাচ্ছেন সেখান থেকে যদি ওখানে আপনি যাইতে চাইবেন, তখন আপনাকে বাস দিয়ে যাইতে হবে, গাড়ি দিয়ে যাইতে হবে, টোটাল হ্যাসেল। অনেক সময় জি ভাই, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অনেক সময় ওদিন, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ভাই, আমি শুনছি। হ্যাঁ ঝামেলা আছে অনেক। তো এই জন্য দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর এভরিওয়ান এলস টু গেট ইট। এখন অবশ্যই অবশ্যই জন্য এইটা যেন আমরা কালেক্ট করে, যদি ওয়ার্কিং ডে হয় অবশ্যই পারবো। আর যদি ওয়ার্কিং ডে না হয় তখন তো তাদের ওয়ার্কিং ডে থাকবে না, তখন আর কিছু করার নেই, তখন অবশ্যই আমাদেরকে বাইরে থেকেই পরে আবার এটা কালেক্ট করতে হবে। আর এই যে সোশ্যাল ইন্টারেস্ট নাম্বার, এসআইএন নাম্বার, এইটা আপনার মৃত্যু পর্যন্ত নাম্বার। আপনি জি মারা যাবেন যেদিন, ওই দিন আপনার এই নাম্বারটা আসলে ক্লোজ হয়ে যাবে, কিন্তু তারপর আবার এটাতে আপনার ছেলে মেয়ে বেনিফিশিয়ারি থাকবে। এই নাম্বারটার উপরে আপনার জীবন মরণ সবকিছু, আপনার বেতন হবে, আপনার কি হবে না হবে, এভরিথিং উইল ডিপেন্ড অন দিস নাম্বার। সো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই নাম্বারটা যেন কোনোভাবে অন্য মানুষরা সবাই যেন না দেখে, এটা খুব সিকিউরড ওয়েতে আপনার কাছে থাকতে হবে পুরো পেপারটাই। হুম। জি ভাই। হুম। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি শেয়ার করি, এই এসআই নাম্বারটা এটা খুবই কনফিডেন্সিয়াল একটা জিনিস। এটা কাউকে শেয়ার করা যাবে না, শুধুমাত্র যদি ব্যাংক কোনো কাজে চায়, যেমন আমি আমার যখন ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই, তখন শুধুমাত্র ব্যাংক আমার কাছ থেকে আমার এসআই নাম্বারটা চাইছিল। তাও ওরা ফুল এক্সপ্লেন করছিল যে কেন ওদের এটা চাই। কারণ আমি প্রশ্নটা করছিলাম যে এটা তো কনফিডেন্সিয়াল, এটা আমি আপনাদেরকে কেন দিব। তো ওরা আমাকে ব্যাংক চাবে, বিশাল ব্যাংক অনেকগুলো রিজন ব্যাংক বলছে। চাবে, এটা ব্যাংক চাবে। এইটা যখন আপনারা চাইল্ড বেনিফিটের জন্য চাইবেন তখন চাবে। এইটা যখন আপনি আপনার সিআরএ অ্যাকাউন্ট করবেন তখন চাবে। এটা যখন জি আপনি এমপ্লয়ার, আপনার যখন আপনার যখন চাকরি দিবে, আপনার এমপ্লয়ার যখন আপনার বেতন রেডি করবে সিআরএর মাধ্যমে, পেরোল করবে, তখন আপনার এমপ্লয়ার এটা লাগবে, সো এমপ্লয়ারও জি এটা চাবে। আসলে এই কয়টা ক্ষেত্র ছাড়া সাধারণত আর অন্যান্য কোনো ক্ষেত্রে আসলে এটা আসলে লাগবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওয়ান। ইয়েস, এটা জি ভাই। আইডেন্টিটি থেফট বলে, বি কেয়ারফুল। হুম। জি ভাইয়া, এটা নিয়ে খুবই অ্যাকচুয়ালি সাবধান থাকতে হবে আর কি। ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি অনেকগুলা আমি যখন সিম নেই, সিম নেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট করানোর, যখন ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যায়, আমি 2-3টা স্ক্যামিং কলও পাইছি যে আমাদের স্ক্যাম, কোম্পানিতে এত এগুলো পার্সেন্ট স্ক্যাম। ডিসকাউন্ট, আপনি যদি এই ইনফরমেশন গুলো দিয়ে আমাদেরকে হেল্প করেন, আমরা আগামী 1 বছরে এত এত ডিসকাউন্ট দিব। তো মানে এটা এটা একটা আসলে বোঝার বহু উপায় নাই। বড় একটা পয়েন্ট আমি শেয়ার করবো এখানে। দুইটা পয়েন্ট আসছে সাকিব ভাইয়ের মুখ থেকে। একটা হচ্ছে যে ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলছি ইনস্ট্যান্ট, ইটস ভেরি গুড থিং। প্রেফারেন্স নাম্বার হয়ে গেলে আপনি সাথে সাথে দেখবেন যে ব্যাংকের বুথ আছে, ব্যাংক অ্যাকাউন্টটা করবেন, খুব জরুরি এটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার করে ফেলা, নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্যাংক অ্যাকাউন্ট করার সময় মাথায় রাখবেন ইট শুড বি এ ফ্রি অ্যাকাউন্ট ফর ইউ। চেকিং এন্ড জি সেভিং ভাইয়া। অ্যাকাউন্ট, ইট হ্যাজ টু বি এ ফ্রি অ্যাকাউন্ট। অ্যাড্রেসটা সঠিক দেওয়া যায়, এই অ্যাড্রেস আপনার ক্রেডিট কার্ডের ডেলিভারি হবে, আর আপনাকে একটা কার্ড তো তারা হাতে করে দিয়ে দিবে। এবং আপনি যে এরপর যে মোবাইল নাম্বারটা নিবেন, মাথায় রাখবেন এই নাম্বারে প্যাকেজটা মান্থ টু মান্থ প্যাকেজ নেবেন। কারণ যেই ইনটেকে আসবেন না কেন, দেখবেন যে আপনার সামনের দিকে একটা ভালো ছাড়ের সময় আসবে। যেমন এই যে সাকিব ভাইয়েরা যে এখন আসতেছেন, আলহামদুলিল্লাহ আসছেন সেপ্টেম্বর ইনটেকে, ব্যাক টু স্কুল প্রোগ্রাম চলতেছে পুরো কানাডা ব্যাপী, ব্যাক টু স্কুল প্রোগ্রাম চলতেছে জি অনেক ভাই। ছাড়ের। সামনে আপনার ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে অনেক অনেক ছাড় সামনে আসবে, জি ভাই। এরকম করে কিন্তু ছাড় চলতে থাকে। সো ওই মুহূর্তে কোনো প্যাকেজ না কিনে মান্থলি, মানে একটা খুব কম খরচে একটা প্যাকেজ কিনে নেওয়া উচিত, তারপরে এসে ধীরে সুস্থে মোবাইলের প্যাকেজ গুলো কেনা উচিত। অনেক সময় মোবাইলের প্যাকেজের সাথে কিন্তু মোবাইল ফোনও খুব ভালো একটা চিপ অ্যামাউন্টে পেয়ে যাওয়া যায় আসলে। জি ভাই। হুম। আচ্ছা, হ্যাঁ এরপর হচ্ছে লাগেজ। আমি এসআইএন নাম্বার তোলার আগে আমি আমার লাগেজটা চেক করে আসছি যে আমার লাগেজটা পৌঁছাইছে কিনা। আমি যখন দেখছি আমার লাগেজ ঠিকঠাক ওকে, তখন আমি লাগেজ লাগেজ পিক না করে আমি আগে এসআইএনটা তুলে ফেলছিলাম। তো এখানে একটা জিনিস আছে, ওরা মানে লাগেজ যখন জড়ো হয়ে থাকে অনেকগুলা জায়গায়, ওদের একটা রুটিন চেক হয়, ওরা ওদের সার্ভিস ডগ দিয়ে ওরা সব লাগেজ স্নিফ করে একবার করে। হ্যাঁ, এটা ওদের রেগুলার রুটিন চেক আপ। তো এটা দেখে কারো ভয় পাওয়ার কিছু নাই। ইনফ্যাক্ট এটা এমন হতে পারে আপনি লাগেজ নিয়ে যাইতেছেন আর সার্ভিস ডগ হইতেছে এটা স্নিফ করার ট্রাই করতেছে, তো আমি বলবো এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা ওদের রেগুলার, নর্মাল একটা ব্যাপার, রাইট। যে হুম। এটা ওদের ফর্মালিটি। হুম। তো ও এরপরে এখানে আমি হচ্ছে আরেকটু অ্যাড করে দিই, লাগেজের এই ব্যাপারটা এখানে খুব জরুরি একটা ব্যাপার। লাগেজ বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের লাগেজ আসে। সো যারা নর্মাল লাগেজে আসেন তাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা একটুখানি হেভি লাগেজে আসবেন, যাদের 30 কেজি লাগেজ হইতে পারে বা 24-25 কেজি লাগেজ হবে, অনেক সময় তাদের লাগেজ গুলো আলাদা জায়গায় ডেলিভারি হয়, মানে আশেপাশেই থাকে বাট আলাদা একটা জায়গায় ডেলিভারি রেখে দেয়। অনেক সময় যেটা হয়, জি বিমানের বক্সে আসে লাগেজ, যাদের যাদের ওই লাগেজের নিচে চাকা থাকে না, তাদের লাগেজ গুলো বক্সে চলে যায়। আসলে ওই লাগেজ গুলো বক্স থেকে এসে বক্সে নামে। অনেকের আপনার আপনার স্ট্রলার, বেবির স্ট্রলার থাকে, বেবির স্ট্রলারটাও কিন্তু আপনার এইভাবে আসে এবং এটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা থাকে। ওখান থেকে আসলে
মানে তাড়াহুড়া কিছু নেই, ওখানে প্রচুর পরিমাণে হেল্পিং হ্যান্ড থাকবে, ভলেন্টিয়ার থাকবে, অনেক লোকবল থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করলে হবে, তারা বলবে যে এখানে 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 আছে, একটু দেখে নাও। আরেকটা ব্যাপার হচ্ছে আহ টরন্টো এয়ারপোর্টে চেষ্টা করা হয় লাগেজ গুলো, যদি লাগেজ গুলো নামায় একটা জায়গায় গুছায় রাখার জন্য সিরিয়ালি, যাতে করে সবাই ইজিলি দেখতে পায়। এটিকে আপনি পেয়েছিলেন কিনা? জি ভাই, খুবই অর্গানাইজড আর সবাই খুবই হেল্পফুল। তো রাইট। ওরা হেল্প করতে বাধ্য আর কি, আপনি যদি ওদেরকে রাইট কোশ্চেনটা করেন ওরা হেল্প করতে দ্বিধা করবে না। হ্যাঁ, রাইট রাইট। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই খাবো কই, তাই বলবো ভাই খাবো কই, তুমি ব্যারিকেটি মটনে খাবো, ঠিক আছে। জি ভাই, ওটাই আর কি। ওকে, আচ্ছা, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, মোবাইল নাম্বার হয়ে গেল, সোশ্যাল নাম্বার হয়ে গেল, ইমিগ্রেশন পার হয়ে আসলাম, লাগেজ কালেক্ট করে ফেলতেছি, তারপরে? আচ্ছা ভাই, যখন আমি এসআইএনও কালেক্ট করি, যখন আমাদের সব ডকুমেন্ট চলে আসে, তখন প্রথমে আমি একটা ট্রলি নিয়ে আসি লাগেজ, যেটা আমি পিক করবো। এরপর লাগেজ দুটো নিজে পিক করে আমি আস্তে আস্তে হচ্ছে এক্সিটের দিকে রওনা হই। তো যখন আমি লাগেজ নিয়ে এক্সিট করব, আমি শুরুতেই বলছিলাম যে একটা ডিক্লারেশন পেপার দরকার হয়। ওই ডিক্লারেশন পেপারটা ওই অফিসার, সিকিউরিটি অফিসার চেক করবে, ওটা রাইট। দেখবে। তারপর হচ্ছে ওটা না থাকলে বের হতে দিবে না এয়ারপোর্ট থেকে, এটা হচ্ছে ওদের রুলস। ওটা দেখার পর ওটা রেখে দিবে, ওটা রিটার্ন দিবে না। এরপরে এই লাগেজ নিয়ে আমি চলে যাব হচ্ছে এক্সিটের দিকে। রাইট। যখন আমি বের হয়ে আসতেছি, তখন এখানে হচ্ছে ওই যে টেম্পোরারি যে মোবাইল নাম্বার গুলো পাওয়া যায়, যাদের ইমিডিয়েটলি দরকার হয়, ওরা কিছু অফার করতেছিল। তো বাট আমার ইমিডিয়েটলি যেহেতু ফোন নাম্বার লাগতো না, বিকজ আমার একটা ফ্রেন্ড আসতেছিল আমার সিটি থেকে আমাকে পিক করার জন্য। তো আমি ওর সাথে, ওই আমাকে এসে রিসিভ করে ও আমাকে নিয়ে গেছে। আচ্ছা, এই মানে টরন্টো, টরন্টো এই যে পিয়ারসনে কি ইন্টারনেট পাওয়া যায়? বাংলাদেশে তো ইন্টারনেট পাইতে ঝামেলা জি এখানে। ভাই, জি ভাই, আচ্ছা, এসব থেকে ভালো যে বিষয়টা, হুম। আমি জানি না বাংলাদেশটা আছে কিনা, আমি বাংলাদেশে ট্রাই করি নাই। আমি দুবাই এবং পিয়ারসন এয়ারপোর্ট, এই দুই এয়ারপোর্টে আমি যখন নামি, অটোমেটিকলি ফ্রি ওয়াইফাই কানেক্ট হয়ে গেছিল এবং Yes. ফুল টাইম আমি কানেক্টেডই ছিলাম। এবং আমি যখন দুবাই এয়ারপোর্টে যখন নামি, তখন আমি সবার আগে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে আমি এটা বলে দিই যে আমি ল্যান্ড করছি। তবে ভাই, এখানে একটা ক্যাচ আছে। হুম। যেহেতু এটা ফ্রি ওয়াইফাই, এটা দিয়ে আমরা কল করতে পারবো না, কল ইন্টারসেপ্ট হয়। হুম। কাকে কল করতেছি এটা ইন্টারসেপ্ট হবে, সো কল যাবে না এবং ভিডিও কল তো যাবেই না, দুটো বাদ। আমরা জাস্ট টেক্সট করতে পারবো আর ব্রাউজ করতে এখানে পারবো। এখানে একটা মজার ব্যাপার আছে, আসলে যাবে, এটাও যাওয়ার একটা সিস্টেম আছে। সিস্টেম হলো কি, আচ্ছা। সেটা হচ্ছে আমাদের যে গুগলের যে গুগল মিট আছে, গুগল মিট দিয়ে কল করা যাবে। এখানে এখানে গুগল ও মিট দিয়ে আচ্ছা কল করা আচ্ছা। যাবে ডিরেক্টলি, আসলে খুব মজার একটা ব্যাপার। আর ইমো দিয়ে কল করা যাবে ফর শিওর, এই দুটো দিয়ে আচ্ছা সাধারণত আচ্ছা ভাই, আমি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ ট্রাই করছিলাম, তো তো আমি দেখি না, কল আর হোয়াটসঅ্যাপ যাচ্ছে না। মেসেঞ্জার দিয়ে যাবে না, দুবাইতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ঝামেলা আছে, যাবে না। রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ ভাই, পিয়ারসন আবার সমস্যা হয় না, পিয়ারসনে আমি সবাইকে কল দিছিলাম পিয়ারসন নেমে। ভাই, পিয়ারসন ইজ লাইক ক্যানাডা, ইটস এন ওপেন কান্ট্রি, ইয়েস। রাইট। জি ভাই। হ্যাঁ। তারপর তো আপনার ফ্রেন্ড এসে আপনাকে পিক করলো। জি ভাই, আমার ফ্রেন্ড এসে পিক করলো। তো ও হচ্ছে যে, আমি তো যেহেতু লরেন্সিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো আমাকে ইউনিভার্সিটির কাছাকাছি থাকতে হবে, এটাই সব থেকে বেটার। তো এই ইউনিভার্সিটিটা হচ্ছে সাডবুরি সিটিতে, যেটা হচ্ছে আপনার টরন্টো সিটি থেকে 350 to 370 কিলোমিটার দূরে। বাট রাইট। এটা খুব বেশি না, আমরা ড্রাইভ করে আসতে আমাদের অলমোস্ট 4 ঘন্টা লাগছে। তো 4 ঘন্টা ড্রাইভ করে লাগছে, জ্যামে বসেছিলেন মনে হয়। ভাই, টরন্টো থেকে বের হতে জ্যাম পাইছি, ভালো জ্যাম পাইছি। অবশ্যই আমি একটা সিম্পল কথা বলি। আজকে আমার আইআরসিসির অফিস মিসিসাগাতে আমি গেলাম। আমি আমি টরন্টোর মধ্যে গেছে। রাইট, টরন্টোর মধ্যে তাও আমি অনেক জ্যাম পাইছি, হাইওয়ে তো আমি জ্যাম ঠেলছি। জি সো ভাইয়া। একটা নেগেটিভ একটা পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের টরন্টোর জন্য, যে টরন্টো থেকে টরন্টো যাইতে হলে 1 ঘন্টা সময় লাগে। তো এটা নেগেটিভ পয়েন্ট আমাদের জন্য। ইয়েস, দ্যাটস ট্রু যে আমাদের টরন্টো ভালো জ্যাম চলে আসছে, উইচ ইজ নট গুড থিং ফর আস। বাট টরন্টো থেকে বের হয়ে যাওয়ার পর কিন্তু আসলে অতটা জ্যাম নাই আসলে। জি ভাই, এরপরে এরপরে ভালো স্পিডে গাড়ি চালানো যাবে, এরপর কোনো সমস্যাই নেই। এরপর গাড়ি দেখা মুশকিল, কেন পুরো হাইওয়েটা পুরাই ফাঁকা। তো মনে হবে যে এলাকা একটা অন্য জগতে আমরা চলে আসছি। মানে ফার্স্ট টাইম যখন কেউ বিদেশে এসে ল্যান্ড করে, like কানাডাতে এসে ল্যান্ড করে, তার কাছে মানে ইটস কমপ্লিটলি একটু ড্রিম। ডিফারেন্ট লাগে, একটু আমি কোথায় ডিফারেন্টলি, আসলাম। ডিফারেন্টলি লাগে। ট্রু, ট্রু, ট্রু। আর জি মনে ভাই। হয়, মনে হয় মুভির মতন, মুভিতে যেরকম জি দেখাচ্ছে। ভাই, অনেকটা অনেকটা আসলেও তাই। আসলে তো ইয়া, দ্যাটস ট্রু। ওকে। সো এখন এখন আপনার কেমন লাগছে? আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আমাদের মিটিং এ। এখন আপনার কেমন লাগছে কানাডা? আপনি তো একটা সময় পার করলেন, লেখাপড়ার মধ্যে ঢুকতেছেন আস্তে আস্তে, জি ভাই। আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডার দিকে, গাছের পাতার কালার আসা শুরু করছে আস্তে আস্তে, আপনার জি কেমন লাগছে? ভাই। হ্যাঁ, আমি যেদিন বাসায় ঢুকি সেদিন ওয়েদার অ্যাকচুয়ালি অনেক গরম ছিল। আমি দিনের বেলা, আমরা বাইরে, মানে দুপুরে আমরা বাইরে যেতে পারতাম না, বাইরে গেলে স্কিন পুড়ে যেত, এত পরিমাণ গরম। মানে গরমের কারণে ক্যানাডায়? অনেক গরম, ক্যানাডা জি নাকি ভাই। অনেক ঠান্ডা, মানুষ নাকি ঠান্ডায় ভয় পায়। ভাই, আসল ক্যাচটা হইতেছে রাতের বেলায়।
যখনই সূর্য রাইট। ডোবা শুরু হয় তখন থেকে আস্তে আস্তে বরফের মতো ঠান্ডা বাতাস আসা শুরু হয়, এবং দিন রাতের টেম্পারেচারের ডিফারেন্স অলমোস্ট 20 ডিগ্রির মতো। ইয়েস, দ্যাটস ট্রু, দ্যাটস অনেক ট্রু। এটা অনেক খুব হিউজ জরুরি একটা ডিফারেন্স, বিষয় সবার ওভাবে জন্য প্রিপেয়ার হয়ে বলবো। আসতে হবে। এই যে ফল ইনটেকে যারা সাকিব ভাইয়ের ইনটেকে আসতেছেন বা আসবেন যারা ভবিষ্যতে, এই ইনটেকে তাপমাত্রা কিন্তু প্রচন্ড ভাবে ভ্যারি করবে। আপনি আপনি দেখবেন যে সকালবেলা আপনি ভারী জামা কাপড় পরে বেরিয়েছেন, দুপুরবেলা সব খুলে ফেলতে হইতেছে, আবার সন্ধ্যাবেলা বিকেলবেলা সব পড়তে হইতেছে। ইটস লাইক দ্যাট অ্যাকচুয়ালি, ইয়া দ্যাটস ট্রু, ইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এখন যে অবস্থা, যেমন হচ্ছে গত পরশুদিন পর্যন্ত প্রচন্ড গরম ছিল, বাট গতকাল থেকে হঠাৎ করে আমি জানি না কেন এত ঠান্ডা পড়া শুরু হয়েছে। আমি গতকালকে সারাদিনই হিটার দিয়েছিলাম, থাকা যাচ্ছে না করে, হিউজ ঠান্ডা। অথচ ঘরের আমরা মধ্যে কিন্তু এখনো টেম্পারেচার হিউজ এসি ড্রপ চালাচ্ছি, করতেছে। আমাদের এখানে আমরা এখনো এসি চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি ফুল। আমাদের এখানে এখনো গরম আসলে, যদি বা আপনার ওখান থেকে আমার এখানে প্রায়, ইয়েস, 4 থেকে 5 ঘন্টার দূরত্ব, 5 ঘন্টা দূরত্ব হবে, বিকজ টরন্টো থেকে আমার এখানে প্রায় 45 মিনিট ড্রাইভ। সো 5 ঘন্টা দূরত্বেই আমরা আছি ধরেন, বাট গরম কিন্তু আসলে। এবং ব্রিটিশ কলম্বিয়াতেও বেশ গরম, টরন্টোতে বেশ গরম, অন্টারিওতে বেশ গরম। আসলে ব্যাপারটা কি হয়েছে সাকিব ভাই, এখন ওভারঅল তাপমাত্রা বাড়ছে আর ভ্যারি করা শুরু জি করছে। ভাই। তবে আমি বলবো যে একটুখানি গ্রিন সাইড যেগুলো আছে, গ্রিন সাইড যেগুলো আছে, ওখানে কিন্তু তাপমাত্রা এখনো মোটামুটি ঠিকই আছে, খারাপ না। যেটা আপনি ফিল করতেছেন ভাই ঠান্ডা, উইচ ইজ এ গুড থিং, এখন আসলে ঠান্ডাই থাকার কথা। দ্যাট জি দ্যাট ইজ ভাই। দ্য রাইট থিং টু হ্যাভ, রাইট? বাট আমাদের এখানে গরম আছে, এটা আসলে ঠিক না। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, অল্প কিছু সময়ের মধ্যে জানতে চাইবো খাবার দাবারের কি অবস্থা, খাবার দাবার কেমন খাচ্ছেন? আচ্ছা ভাই, সব থেকে ফ্যান্টাস্টিক জিনিস আমি এদেশে এসে যেটা ফিল করতেছি, খাবার দাবারের কোয়ালিটি টপ নচ। এটা নিয়ে প্রশ্ন করা বা ই করার কোনো অ্যাকচুয়ালি কোনো গ্রাউন্ড নেই। কোনো কমপ্লেন আমি পাই নাই, এখানে সবকিছুই অর্গ্যানিক, মানে অর্গ্যানিক 100% পিওর। আর আমি বাংলাদেশে যখন ছিলাম আমার কিছু গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, যেমন আমার রুটিন মেডিকেশন ছিল। আমি যেদিন আসবো তার 2 দিন আগে আমি আমার ডক্টরের কাছে যে আমি ওনাকে বলছিলাম যে আমি তো কানাডা মুভ করতেছি, আমাকে রুটিন মেডিকেশনের একটা দিয়ে দেন, প্রেসক্রিপশন দিয়ে দেন। উনি বিশাল একটা প্রেসক্রিপশন দিছে। আল্লাহর রহমতে আমার একটা ওষুধও লাগেনি এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ লাগবে না সামনে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। মানে খাবার দাবারটা খেয়ে আপনার গ্যাস্ট্রিক ফর্ম হইতেছে না, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, right? না আমি লাস্ট 1 or 2 উইকস আমি ভুলে গেছি গ্যাস কি জিনিস, গ্যাস অ্যাসিডিটি এগুলা মানে নট, মানে শুধু এটাই না, আমার কোল্ডেরও প্রচন্ড প্রবলেম ছিল, কোল্ড অ্যালার্জি ছিল। ল্যান্ড করা থেকে এখন পর্যন্ত আমি প্রতিদিনই 2-3 বার করে কোল্ড, মানে হেভি কোল্ড খাইতেছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার কিছুই হয়নি ওরকম। মাশাআল্লাহ, ভেরি ওয়েল ডান, এটা আলহামদুলিল্লাহ। বাংলাদেশে থাকলে আমার যেটা হতো, আমার গলা ব্যথা হয়তো, কান ব্যথা হয়তো, আমার 2টা অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতো, উইচ ইজ মানে ডেভাস্টেটিং একটা অবস্থা। রাইট, তবে মাশাআল্লাহ। এটা আমি বুঝলাম যে এই দেশের যে এয়ার কোয়ালিটি এটা অনেক বেশি পিওর, এখানে এয়ার অ্যাকচুয়ালি পলিউশন নাই। আর এখানকার যে পানি, যেমন আমরা হচ্ছে ডিরেক্টলি ট্যাপ থেকে পানি খাই, এখানে কোনো ফিল্টারও লাগে না। কলের পানিটা পানি, খুবই কলের পানি ভালো। খান আপনারা? জি ভাই, আমরা ডিরেক্টলি আমিও কলের পানি কলের খাই। পানি খাই, সরাসরি কলের পানি খাই আসলে। জি ভাই। ফুটানো লাগে না, ফিল্টার করা লাগে না, জি ইয়া ভাই, দ্যাটস কিছুই করার লাগে না। আর পানিটা খুব সফট, যেমন বাংলাদেশে দেখা যায় কি, যেমন আমি একবার নর্থ বেঙ্গলে গেছিলাম আহ, ঈদের সময়, তো ওখানকার পানি খুব হার্ড। লাইক ওইখানকার পানিতে গোসল করলে আপনার চুল পড়ে যাবে, আয়রন ওটা থাকে, ওটা আয়রন খাইলে থাকে, আপনার যে আয়রন হিউজ থাকে। পরিমাণে আয়রন থাকে। বাট এখানে ওই ধরনের কোনো সমস্যা নাই, বা আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি। তবে ভাইয়া, আমি যেটা অ্যাড করব, রান্না বান্না শিখে আসতে হবে এই দেশে বাঁচতে গেলে। নাহলে ট্রু, তাহলে ট্রু, এটা খুবই ট্রু, খুবই ট্রু। ডিফিকাল্ট সার্ভাইভ করা। রান্না যদিও বান্না। আমাদের হচ্ছে 4 জনের অ্যাপার্টমেন্ট, আমরা 4 জন শেয়ারে থাকি এখানে। আমাদের প্রত্যেকের রুটিন আছে, কে সপ্তাহে কয়দিন রান্না বান্না করবে, কয়দিন ডিশ করবে, কয়দিন ওয়াশরুম ক্লিন করবে, কয়দিন নিজের রুম ক্লিন করবে, কয়দিন হচ্ছে আপনার সপ্তাহে একদিন আমাদের ক্লিনিং ডে থাকে। আগামীকালকে আমাদের ক্লিনিং ডে। আমরা 4 জনে মিলে কালকে সারা ঘর পরিষ্কার করব, যত ময়লা আছে এগুলো ডাস্টবিনে ফেলবো। তো এইভাবেই আর কি। বাট রান্না যদি না শেখা হয় ভাইয়া, তাহলে আসলে কান্না ছাড়া কোনো উপায় নাই, না খেয়ে রান্না বসে শিখে থাকতে আসতে হবে। হবে, রান্না শিখে আসতে হবে, ট্রু, রান্না ট্রু। শিখে আসতে হবে। হ্যাজ টু বি, ইট হ্যাজ টু বি। চলেন, আলহামদুলিল্লাহ, গ্রেট। অনেক 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 ইনসাইট জানলাম আপনার কাছ থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাকিব ভাই। ইউর মোস্ট আমাদের ওয়েলকাম ভাইয়া। সকল অডিয়েন্স থেকে, আমাদের আমাদের পক্ষ থেকে, আমাদের অডিয়েন্স দর্শক বিন্দু, অনেক বাবা মারা এই ভিডিওটা দেখবেন, সকলের পক্ষ থেকে আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা এই ইন্টারভিউটা আমাদের সাথে করার জন্য। আমি জি মনে করি এর ভাই, দ্বারা বাংলাদেশের মানুষরা যারা এখানে আসবে তারা অনেক কিছুই জানতে পারবেন, এবং অবভিয়াসলি অনেক ইনশাআল্লাহ অনেক ভাইয়া। মিথ আছে যেগুলো তারা আসলে এই এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে এটা ক্লিয়ার হবে। আরেকটা জিনিস আমি শেয়ার করবো সবার সাথে, অল্প সময়ের মধ্যে শেয়ার করবো, সেটা হচ্ছে যে ভাইয়া, কানাডায় যারা আসবেন তারা অবশ্যই লেখাপড়া করতে আসবেন। অবশ্যই সেটেলমেন্টের প্ল্যান তো থাকবে, অবশ্যই সেটেলমেন্টের প্ল্যান তো মাস্ট থাকবে, কিন্তু জি ইন এ ভাইয়া। সিস্টেমেটিক ওয়েতে আমাদের সবাইকে যাইতে হবে। ফাইনাল কিছু কথা শুনে ইনশাল্লাহ আমরা শেষ করবো সাকিব ভাইয়ের কাছ থেকে। সাকিব ভাই, গো আহেড। আচ্ছা ভাইয়া,
আমি সবাইকে যেটা বলবো যে বিদেশে আসা ডার্ক সাইড, ব্রাইট সাইড দুইটাই আছে। হুম। রাইট সাইড আমি যেগুলো বললাম, যে এখানে ট্রাফিক জ্যাম ফেস করতে হবে না, হুম। এখানে সিকিউরিটি খুবই ভালো, যে কোনো ইমার্জেন্সিতে ইমার্জেন্সি নাম্বারে কল করলে সাথে সাথে আপনার সার্ভিস আমরা নিতে পারবো। তারপর এয়ার কোয়ালিটি খুব ভালো। আশা করি এই দেশে এসে কারো অসুস্থ হওয়ার চান্স খুবই কম, যদিও রিজিকের মালিক আল্লাহ তাআলা, এটা ট্রু। সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। ট্রু। আর ভাইয়া ডার্ক সাইড হচ্ছে যে যতক্ষণ এখানে ব্যস্ত থাকি ততক্ষণ ভালো থাকি, যখন ব্যস্ত থাকি না, একটু হাতে সময় থাকে, তখন ফ্যামিলিকে খুব মিস করি। এটা ডিপ্রেশন। আসলে বলার মতো না। স্বাভাবিক। স্বাভাবিক, এটা স্বাভাবিক। এইটা খুব স্বাভাবিক। বা কারণ, কারণটা হচ্ছে কি, বাবা মা ভাই বোন ওয়াইফ সবাই রয়েছে দেশে, মনে হয় আল্লাহ ওরা যদি সবাই চলে আসতো কত ভালো লাগতো, কতটা জি পরিবেশ, ভাইয়া। রাইট? দ্যাটস দ্য বিগেস্ট থিং। বাট ফর শিওর সাকিব ভাই, লাইক হোয়াট দ্যাট ইজ ওয়ার ইউ আর গোয়িং টু হ্যাভ, রাইট? আপনার এটাই Yes, হতে যাচ্ছে ইনশাল্লাহ। আপনার ওয়াইফ ইনশাল্লাহ চলে আসবে, আব্বা মা ইনশাল্লাহ সামনে ইনশাআল্লাহ। থাকবেন। খুবই ভালো হবে ফর শিওর ইনশাল্লাহ, রাইট? ফাইনালি আমি জি ভাইয়া। আমি একটু সাকিব ভাইয়ের কাছে বলবো, সাকিব ভাই আমাদের সাথে যে আপনি কাজ করছেন, আপনার কেমন লাগছে কাজ করে বলেন? আগেও তো একটা এজেন্সির সাথে কাজ করছেন, আর আমাদের সাথে যে কাজ করছেন আপনার কাজ করে কেমন লাগছে সেটা দিয়ে শেষ করবো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আগের এজেন্সির সাথে আপনার এজেন্সির যদি কম্পেয়ারে যাই, তাহলে ভাইয়া এখানে ভাইয়া অন ডিমান্ড সার্ভিস, লাইক আমি যখন আমার যেটা দরকার আমি এখানে সাথে সাথে সেটাই পেয়েছি, উইদাউট এনি ডিলে। হুম। যেটা হচ্ছে আগে যে কমার্শিয়াল এজেন্সি থেকে আমি করাইছি, ওখানে আমার প্রচুর কিউ এর মধ্যে দিয়ে আসতে হইতো, হুম। মানে আমি গেলে সাথে সাথে ওখানে কখনো সার্ভিস পেতাম না। রাইট। চলেন আর যাক। ভাইয়া সব থেকে বেটার জিনিস আপনাদের এজেন্সিতে আমার যেটা লাগছে টাইমিং, যে আমি যেহেতু বাংলাদেশে থাকা অবস্থায় কাজগুলো করাইছিলাম, তো অনেকে দেখা যায় যে এজেন্সি যদি বাইরে থাকে তাহলে টাইমিং এর একটা খুব বড় প্রবলেম হয়, বাট আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমার সে কোনো ধরনের প্রবলেম হয়নি। থ্যাংক ইউ সো ভেরি মাচ সাকিব ভাই। সবাইকে আমি অনেক ভালোবাসা এবং দোয়া জানাতে চাই, সাথে সাথে সাকিব ভাইয়ের ভবিষ্যৎ যেন আরো অনেক বেশি সুন্দর হয়, এই প্রার্থনা আমি সবার কাছে চাইবো। ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাইবো ইনশাআল্লাহ, সাকিবের জন্য আরো ভালো করে নিজের সাবজেক্টে পড়ালেখা করতে আসছেন, এইটাতে যেন উনি শাইন করতে পারেন, উনি যেন ক্যানাডাতে অবদান রাখতে পারেন, উনি যেন সারা বিশ্বের জন্য অবদান রাখতে পারেন, এই টার্গেটে ইনশাআল্লাহ আমরা কাজ করব। ফাইনালি আমি একটা কথা বলে এখানে শেষ করব। ক্যানাডা একটা ওয়েলকামিং কান্ট্রি। ক্যানাডায় 500-র মতন এখানকার নেটিভ পিপল আছে, যারা ক্যানেডিয়ানদের সাথে চুক্তি করেছে যে তোমরা আমরা মিলিত ভাবে কানাডায় থাকবো, কেউ কারোর সাথে ঝগড়া করবো না। আমরা যারা ক্যানেডিয়ান আমরা এটা ফিল করি, যারা এখানকার স্থানীয় তারা আমাদের সাথে চুক্তি করেছে যে ভাই তুমিও থাকো আমিও থাকি, আমরা কারোর সাথে কোনো যুদ্ধ করব না, চলো দুজনে মিলে কানাডাতে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। এটা অনেক বড় একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ। তো সাকিব, আলহামদুলিল্লাহ ভাইয়া। ওয়েলকাম টু কানাডা জানাচ্ছি, এবং যারা থ্যাংকস ভবিষ্যতে আল্লাহ ভাইয়া। অগ্রিম ওয়েলকাম টু কানাডা। সবাই অনেক ভালো থাকবে, সাকিব ভাইয়ের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি সাকিব ভাই, তার ওকে। জি ভাইয়া। আসসালামু ওকে। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ